হ্যালো এভরিওয়ান। তো টেক অ্যান্ড টেলস বাই সজীব ঘোষের যে ফেব্রুয়ারি মাসের যে পডকাস্ট সিরিজটা চলছিল, সেটা তৃতীয় এবং শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগের দুটি পর্বে আমরা কথা বলেছি যে ফোটোনিক্স রিসার্চ নিয়ে। তো আমরা এবার আরেকটি স্টেট অফ দ্য আর্ট রিসার্চ এরিয়া নিয়ে কথা বলবো, এবং এটা একটা মানে নাও ট্রেন্ডিং একটা এরিয়া। আমরা হয়তো একটু কম জানি, কিন্তু এটাই হয়তো আগামী 10-20 বছরের টেকনোলজির জায়গাটাকে আমাদেরকে চিনিয়ে দেবে এবং এটার একটা রেভলিউশন নিয়ে আসবে, এবং সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং। সো আজকে আমাদের পর্বের নাম হচ্ছে ইনসাইড দ্য কোয়ান্টাম রেভলিউশন, এবং এখানে আমাদের সাথে আজকে অতিথি হিসাবে আছেন ডক্টর আব্দুল্লাহ শাকিব ভাইয়া। হ্যালো ভাইয়া, কেমন আছেন? না, আমি ভালো আছি। ধন্যবাদ তোমার এই পডকাস্টে আমাকে ইনভাইট করার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া সময় করে আমাদের এখানে আসার জন্য, এবং আহ, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শুনবো। তার আগে আমি যদি ওনার পরিচয়টা জানিয়ে দিই। উনি বর্তমানে এনাবলিং এনাবলিং কোয়ান্টাম টেকনোলজি রিসার্চার হিসাবে আইবিএম কোয়ান্টামে কর্মরত আছেন দীর্ঘ প্রায় 2 বছরের উপরে, তাই তো ভাইয়া? জি, প্রায় তিন হ্যাঁ, বছর হয়ে যাবে, প্রায় 2 বছর উপরে, হ্যাঁ। হ্যাঁ। এর আগে তিনি হচ্ছে জাপাতা কম্পিউটিং ইনকর্পোরেশন, বাট এটা বর্তমানে জাপাতা কোয়ান্টাম নামে পরিচিত। ওইখানে তিনি কোয়ান্টাম রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে কর্মরত ছিলেন, এবং তার আগে তিনি পিএইচডি এবং মাস্টার্স দুটি সম্পন্ন করেছেন পেন স্টেট ইউনিভার্সিটি থেকে। এবং আমি যদি বলি যে ওনাকে আমি কিভাবে চিনি, একদম আমি বলছি স্কুল লেভেল থেকে চিনি। সো উনি গভর্নমেন্ট ল্যাবরেটরিতে ছিলেন, এবং আমিও ওখানেই পড়াশোনা করেছি। তারপর উনি ঢাকা কলেজে পড়েছেন, এরপরে বুয়েটে ট্রিপলিতে পড়েছেন। তারপর আই ট্রিপলিতে বিভিন্ন ইন্টারাকশনের সুবাদে ওনাকে চিনি। সো একটা কথা ওনার সম্পর্কে বলবো, আমাদের টিচাররা স্কুলে যদি ভালো ছেলে, মেধাবী, টপ লেভেলে কাউকে যদি পরিচয় করে দিত, যাদের প্রশংসা শুনে আমরা বড় হয়েছি এবং আমরা ইন্সপিরেশন পেয়েছি, তাদের ভিতরে একজন হচ্ছে সাকিব ভাইয়া। সো ভাইয়া, আমি কি আপনার সবগুলো ঠিক মতো বলেছি? না, একটু বেশি বলে ফেলেছো মনে না হয়। না না, বেশি না ভাইয়া, বেশি না ভাইয়া। সো মনে আছে তো স্যারের কথা, যে আমাদের হচ্ছে বাবজান, হ্যাঁ, সজল হক স্যার। শহীদুল স্যারের কথা। তারপর আমি আলতাফ স্যারের কাছে শুনেছি, হ্যাঁ, আরো হ্যাঁ। যত স্যারেরা ছিলেন, আহ, যাদের হচ্ছে আইডিয়াল স্টুডেন্টের কথা যদি বলতো, আপনারা ছিলেন, আপনি ছিলেন। সো আচ্ছা। থ্যাংক ইউ ফর ইন্সপায়ারিং আস, আমাদের মতো আহ, যারা আছে তাদেরকে ইন্সপায়ার করার জন্য। তো না, আমরা দেরি না করে, ভাইয়া যদি আপনি একটু জাস্ট আপনার ব্যাপারে, আমি যদি কোনো কিছু মিস করে থাকি বা কোনো কিছু বাদ দিয়ে থাকি, আপনি জাস্ট একটু আপনার সম্পর্কে একটু আর বলুন, আপনি কি রিসার্চ করছেন, কি নিয়ে করছেন, এগুলো আর কি। জি, জি। আহ, তো মানে তুমি আমার হিস্টোরি, এডুকেশনাল এবং প্রফেশনাল পুরোটাই আসলে কভার করেছো। তো কাজ হিসেবে আমার কাজ বর্তমানে বা তার আগে কোয়ান্টাম কম্পিউটিং সংক্রান্ত মূলত আমি কাজ করেছিলাম। কোয়ান্টাম কম্পিউটিং এর আহ, বিভিন্ন টপিক, যেমন যেটাকে বলা হয় ইরর মিটিগেশন, এ নিয়ে আমার কিছু কাজ ছিল। কোয়ান্টাম সার্কিটের কম্পাইলেশন বা ট্রান্সপাইলেশন, ইরর মিটিগেশন, এবং সর্বোপরি কোনো অ্যালগোরিদম বা প্রবলেম একটা কোয়ান্টাম কম্পিউটারে রান করার জন্য, বা কি সবচেয়ে ভালোভাবে রান করার জন্য কি করতে হবে বা কি করা যায়, এই নিয়েই মূলত আমার কাজ। এবং কাজের একটা অংশ ছিল কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল পার্টনারদের সাথে মিলে তাদের প্রবলেম আমাদের কোয়ান্টাম কম্পিউটার হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার সলিউশনের মাধ্যমে কিভাবে আহ সমাধান করা যায়, যা তাদেরকে একটা কমার্শিয়াল বেনিফিট দিবে, এবং সাথে সাথে আহ, আমাদেরও আহ, যেন আমাদের টেকনোলজি যেন একটা ভালো ইউজ হয়, সেই ইউজ কেস দেখানো। তো এই নিয়েই হচ্ছে আমার মূলত কাজ, কোয়ান্টাম সার্কিট ট্রান্সফরমেশন, বা সর্বোপরি বলতে পারো যে কোনো একটা প্রবলেম কোয়ান্টাম কম্পিউটারে রান কিভাবে সবচেয়ে ভালো উপায়ে করা যায়, এই নিয়ে আমার কাজ। থ্যাংক ইউ ভাই। তো আমরা আস্তে ধীরে চলে যাব আমাদের মেইন টপিকে, বাট টপিকে হুম, আসার আগে আহ, আমার অডিয়েন্স তো যেমন টেকনোলজির মানুষজন যেরকম হুম, হুম, আছে আরো বিভিন্ন হুম, এরিয়াতে ছড়ানো। তো আমি হুম, যদি তাদের জন্য করে সহজ ভাষায় বলতে চাই, আমরা তো এমনি কম্পিউটিং করি, যেটাকে আমরা হয়তো হুম, ক্লাসিক্যাল হুম, হুম, কম্পিউটিং হুম, করতে পারি।
কোয়ান্টাম কম্পিউটিং কেন, কোন দিক থেকে, কিভাবে ক্লাসিক্যাল হুম, কম্পিউটিং থেকে ভিন্ন, এটা যদি হুম, আমি হুম, লেমেন টার্মসে বলি, এটা যদি হুম, হুম। বলতে হয়। আচ্ছা, তো আহ, আহ, মানে বর্তমানে আমরা যেই কম্পিউটার গুলো মানে সবাই মূলত ব্যবহার করে, এগুলোকে আমরা সহজ ভাষায় বা সিম্পলি আমরা বলি হচ্ছে ক্লাসিক্যাল কম্পিউটার। সেটা হতে পারে আমার তোমার ল্যাপটপ থেকে শুরু করে বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউশন বা ন্যাশনাল ল্যাবগুলোয় যে হাই পারফরমেন্স বা সুপার কম্পিউটার আছে, সবগুলোই এই ক্লাসিক্যাল কম্পিউটারের ব্ল্যাঙ্কেটের মধ্যে অন্তর্গত। তো দেখা যায়, যদিও সময়ের সাথে সাথে প্রতি বছর আমাদের ক্লাসিক্যাল কম্পিউটার গুলো আরো শক্তিশালী, পাওয়ারফুল, এনার্জি ইফিশিয়েন্ট হচ্ছে, যে এক সময় আমরা যেই প্রবলেম সলভ করার কথা চিন্তাও করতে পারতাম না, এখন তার থেকেও কমপ্লেক্স প্রবলেম আমরা সলভ করতে পারছি। কিন্তু তারপরও কিছু ধরনের প্রবলেম আছে যা আমাদের সবচেয়ে শক্তিশালী ক্লাসিক্যাল কম্পিউটারটার পক্ষেও সমাধান করা সম্ভব না, আহ, একটা রিজনেবল টাইম, সময় এবং কস্টের ভিতরে। আহ, আহ, এই প্রবলেম গুলার কিছু উদাহরণ হতে পারে যে কেমিস্ট্রি বা কন্ডেন্স ম্যাটার ফিজিক্সে কিছু প্রবলেম আছে, যেখানে ধরো আমরা কোনো একটা মলিকুলের ইলেকট্রনিক স্ট্রাকচার গবেষণা করতে চাই। আহ, দেখা যায় যে মলিকুলের সাইজ যদি বড় হয়, যদি এটাতে অ্যাটমের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি হয়, সেক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্লাসিক্যাল কম্পিউটার দিয়েও, সুপার কম্পিউটার দিয়েও আমরা এই সমস্যাগুলো নির্দিষ্ট সময়ের মানে একটা রিজনেবল সময়ের মাঝখানে আমরা শেষ করতে পারবো না। রিজনেবল বলতে বোঝাচ্ছি যে ক্লাসিক্যাল কম্পিউটার দিয়ে সলভ করতে গেলে এত সময় লাগবে যেটা আমাদের ইউনিভার্সের বয়সের থেকেও বেশি। তো দেখা যাচ্ছে যে আমাদের কিছু প্রবলেম ক্লাস আছে যা বর্তমানে আমরা ক্লাসিক্যাল কম্পিউটার দিয়ে রিজনেবলি সলভ করতে পারছি না। এদেরকে আমরা ধরো নাম দিলাম একটা ইন্ট্রাক্টেবল প্রবলেমস। তো দেখা যাচ্ছে যে কোয়ান্টাম কম্পিউটার, এটার কম্পিউটেশন মডেলটা একটু আলাদা ক্লাসিক্যাল কম্পিউটার থেকে। যেমন কোয়ান্টাম কম্পিউটারে তিনটা এডিশনাল প্রপার্টি আছে, যেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স থেকে আসে। আহ, এটা হচ্ছে সুপারপজিশন, এনট্যাঙ্গেলমেন্ট এন্ড ইন্টারফারেন্স। তো এই তিনটি ইউনিক প্রপার্টি, যেটা হচ্ছে ক্লাসিক্যাল যে আমরা সিপিইউ বা প্রসেসর গুলো দেখি সেটাতে লেভারেজ করার বা ইউজ করার উপায় নাই, কিন্তু কোয়ান্টাম কম্পিউটার হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্স এর প্রিন্সিপাল, এই তিনটা প্রিন্সিপাল ইউজ করে কোনো একটা কম্পিটিশন করতে পারে আর কি। তো দেখা যায় আমাদের মাঝখানে যারা মানে স্মার্ট আছে, তারা মানে অনেক স্মার্ট কোয়ান্টাম মেকানিক্স ফিজিসিস্ট ম্যাথমেটিশিয়ান আছে যারা এই তিনটা ইউনিক প্রপার্টি, সুপারপজিশন, এনট্যাঙ্গেলমেন্ট এন্ড ইন্টারফারেন্স, এগুলো কম্বাইন করে আহ, এমন অ্যালগোরিদম প্রপোজ করেছেন বা এখনো করে যাচ্ছেন, আহ, যা দিয়ে আমরা এই যে ক্লাসিক্যাল কম্পিউটারে ইন্ট্রাক্টেবল প্রবলেম আছে সেগুলোকে ট্র্যাক্টেবল বানিয়ে ফেলতে পারি। ট্র্যাক্টেবল বানিয়ে ফেলতে পারার মানেটা হচ্ছে কি, যে এটা আমরা রিজনেবল টাইমে, না এটা আমাদের ইউনিভার্সের বয়সের থেকে বেশি বয়স লাগবে না। আমাদের ইউনিভার্সে বা আমাদের পৃথিবীতে বর্তমানে যত র্যাম, যত টেরাবাইট, পেটাবাইট, এক্সাবাইট র্যাম আছে, এত বেশি মেমোরি লাগবে না, আহ, এত কষ্ট লাগবে না। একটা রিজনেবল টাইমে এই আহ, সমাধান অযোগ্য প্রবলেম গুলোকে সলভ করে ফেলতে পারে। তো তো আলাদা তাহলে কোয়ান্টাম কম্পিউটার কোন দিক থেকে? যে কোয়ান্টাম কম্পিউটার আমাদেরকে তিনটে ইউনিক প্রপার্টি দিচ্ছে, যার মিশেলে, যা কম্বাইন করে আমরা এমন অ্যালগোরিদম ডিজাইন করতে পারি যা কিছু খুব কঠিন সমস্যাকে তুলনামূলক সহজে সমাধান করে ফেলতে পারবে, যার তোমার কমার্শিয়াল, সোশ্যাল নানা ধরনের ইমপ্লিকেশন আছে। এটা মানে সোশ্যালি, কমার্শিয়ালি এটা মানুষের উপকারের জন্য ব্যবহার করা যেতে পারে। এটা হচ্ছে যে একটা মানে ধরো সংক্ষিপ্ত বিবরণ যে কোয়ান্টাম কম্পিউটারে স্পেশাল কি আছে যা ক্লাসিক্যাল কম্পিউটারে নাই। আমি বলবো যে মূলত ওই তিনটি কোয়ান্টাম মেকানিক্স ইউনিক প্রপার্টি। কিন্তু এখানে একটা আমি একটু অ্যাড করে রাখতে চাই, সেটা হচ্ছে যে এটা কিভাবে তিনটা মিক্স করে আমি একটা ফাস্ট অ্যালগোরিদম ডেভেলপ করব, এইটার অ্যান্সারটা মানে অজানা। মানে এটার কোনো স্ট্রেট ফরওয়ার্ড মুখস্থ রুল নাই।
তো এই কারণে আমি বললাম যে আমাদের মাঝখানে যারা স্মার্ট আছে তারা চিন্তা ভাবনা করে এটা অ্যাপ্লাই করতে পারে, কিন্তু এটা যে একদম মুখস্থ উপায় আছে, রেসিপি আছে সেরকম না। আশা রাখি এটা তোমার প্রশ্নের উত্তর আহ, দিচ্ছে। হ্যাঁ, ওই যে যেটা একটা খুব ক্লাসিক একটা কথা আছে যে তুমি হুম, যদি হচ্ছে কোয়ান্টামের মনে করে থাকো যে সবকিছু কোয়ান্টামে বুঝে গেছো, আসলে তুমি কিছুই হুম, বোঝো নাই। তো এরকম একটা পপুলার একটা হুম, সায়েন্স, একটা পপুলার একটা টক থাকে। হুম, 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 সো এটা খুবই একটা কমপ্লেক্স টপিক। এখন হুম, আমরা হয়তো খুব গভীরে যাব না, বাট জি, যতটুকু না অবশ্যই অবশ্যই। জানলেই নয়। হুম, যেমন হুম, কিছু অ্যালগোরিদমের নাম আমরা শুনি বা আমি হয়তো হুম, দেখছি, হুম, আমি একদম এখানে বলবো হুম, যে হুম, কিছুই জানি না, সেই হুম, 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 পার্সপেক্টিভ থেকে যদি বলি যে শোর্স অ্যালগোরিদম বা হুম, হুম, গ্রোভার্স হুম, অ্যালগোরিদম, হুম, এরকম হুম, কিছু অ্যালগোরিদম থাকে। হুম, হুম, হুম। তো এগুলোর অ্যাডভান্টেজ কি ভাইয়া, যদি আমি জাস্ট জিজ্ঞেস করি ছোট্ট 2-3 ছোট্ট, লাইনে যে। অবশ্যই অবশ্যই। তো ধরো আমরা শুরু করতে পারি শর্টস অ্যালগোরিদম দিয়ে। এটা বলতে পারো যে কোয়ান্টামের সবচেয়ে ফেমাস অ্যালগোরিদম, যার কারণেই আমি বলবো যে কোয়ান্টামের প্রতি এত আগ্রহ, আলোচনার সূত্রপাত। তো শর্টস অ্যালগোরিদম যেটা করে যে তোমাকে যদি আমি একটা খুব বড় নাম্বার দেই, শর্টস অ্যালগোরিদম এই নাম্বারটাকে ফ্যাক্টরাইজ করে আমাদেরকে বলতে পারে যে এই নাম্বারের দুইটা প্রাইম ফ্যাক্টর কি। একটা উদাহরণ দিলে একটু জিনিসটা ক্লিয়ার হবে। ধরো একটা নাম্বার আমরা ধরে নিই 15। তো 15 এই নাম্বারটাকে আমরা চিন্তা করতে পারি এটা হচ্ছে 3, এটার ফ্যাক্টর হচ্ছে মানে প্রাইম ফ্যাক্টর হচ্ছে 3, মানে মৌলিক সংখ্যা ফ্যাক্টর হচ্ছে 3 আর 5। কারণ 3 আর 5 যদি আমরা গুণ করি তাহলে আমরা 15 পাই। তো 3, 5 বা যে কোনো নাম্বার এ এন বি গুণ করে গুণফলটা বের করা খুবই সহজ, কিন্তু এর উল্টাটা কিন্তু যথেষ্ট কঠিন। যদি আমাকে কোনো একটা নাম্বার দেওয়া হয় এন, এইটা কোন দুটি প্রাইম নাম্বার এ এন বি এর গুণফল, এইটা বের করা অত্যন্ত জটিল একটি সমস্যা, প্রাইম ফ্যাক্টরাইজেশন বলে। আর এটা জটিল দেখেই ইন্টারনেটের যে ইনক্রিপশন, আর এস ইনক্রিপশন যেটাই বলো, এই প্রপার্টিটার উপর দাঁড়িয়ে আছে যে কোনো একটা সংখ্যার প্রাইম ফ্যাক্টর বের করা খুব কঠিন। আহ, এটার উপর ভিত্তি করে আমরা ইন্টারনেটের সিকিউরিটি ইন্টারনেটকে সিকিউর করতেছি। তো শর অ্যালগোরিদমের স্পেশালিটিটা কি? স্পেশালিটিটা হচ্ছে সবচেয়ে বেস্ট ক্লাসিক্যাল অ্যালগোরিদম, এই প্রাইম ফ্যাক্টর পাওয়ার জন্য, বের করার জন্য সবচেয়ে যে বেস্ট ক্লাসিক্যাল অ্যালগোরিদম আছে তার থেকেও শর অ্যালগোরিদম ফাস্টার কাজ করতে পারে ইন প্রিন্সিপাল। এবং এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল স্পিড আপ। একটা ক্লাসিক্যাল অ্যালগোরিদম ফ্যাক্টরাইজেশন করতে যে টাইম নেবে, শর অ্যালগোরিদম তার থেকে এক্সপোনেনশিয়ালি কম টাইম নেবে। তো এই কারণেই হচ্ছে যে যেটা ধরো এটা একটা ইন্ট্রাক্টেবল প্রবলেম, যেটা করতে ধরো অনেক বেশি সময়, ইউনিভার্সের বয়সের থেকে বেশি সময় লাগতো, আমি যদি এটা এক্সপোনেনশিয়াল কম টাইমে করতে পারি, দেখা গেল যে আমরা কয়েক ঘন্টার দিনে আমরা হয়তোবা কোনো একটা নাম্বারকে ব্রেক করে ফেলতে পারবো। তো এটার একটা ধরো সিকিউরিটি ইমপ্লিকেশন আছে, কিন্তু অ্যাপ্লিকেশনের দিক থেকে এটাই হচ্ছে যে বেস্ট নন ক্লাসিক্যাল অ্যালগোরিদমের তুলনায় সর অ্যালগোরিদম সেম কাজ এক্সপোনেনশিয়ালি ফাস্টার করতে পারে। এখন যদি আমরা গ্রোভার অ্যালগোরিদমে আসি, গ্রোভার অ্যালগোরিদমের সহজ ডিসক্রিপশনটা হচ্ছে, ধরো তোমাকে একটা কালেকশন দেওয়া হলো, একটা আনস্ট্রাকচার্ড কালেকশন দেওয়া হলো যেখানে এন সংখ্যক আইটেম আছে। সেখান থেকে তোমাকে একটি আইটেম যদি আমরা খুঁজে বের করতে বলি, যেহেতু এটা আনস্ট্রাকচার্ড, ক্লাসিক্যালি চিন্তা করলে আমাদেরকে যেটা দেখতে পারতেছি আমরা, আমাদেরকে এনটা জিনিস আলাদা আলাদা করে চেক করতে হবে। মানে খুব যদি সহজ, যদি আমরা চিন্তা চিন্তা করি যে কোনো একটা কালেকশন থেকে একটা আইটেম আমি যেটা চাচ্ছি সেটা খুঁজে বের করতে গেলে আমাকে এন সংখ্যক আইটেম খুঁজে বের করতে হচ্ছে। হুম, গ্রোভার অ্যালগোরিদম সেটা স্কোয়ার রুট অফ এন সময়ে খুঁজে বের করে দিতে আমাকে পারবে। তো এটা আমাকে দেখা যাচ্ছে যে একটা কোয়াড্রেটিক স্পিড আপ আমাকে দিচ্ছে। তো কোয়ান্টাম অ্যালগোরিদম, সেটা গ্রোভার বলো অথবা শর বলো, মূল সেলিং পয়েন্ট বা মূল অ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালগোরিদম যত সংখ্যক স্টেপ বা যে সময় নিবে, আমার একটা কোয়ান্টাম অ্যালগোরিদম তার থেকে কম সংখ্যক স্টেপ বা সময় নিবে। ক্ষেত্র বিশেষে সেটা হতে পারে এক্সপোনেনশিয়াল, যেটা আমাদের জন্য খুবই ভালো হতে পারে। আর ক্ষেত্র বিশেষে সেটা হতে পারে কোয়াড্রেটিক, মানে স্টিল ক্লাসিক্যাল থেকে বেটার, কিন্তু হয়তো বা অতটা ফাস্টার না। ওকে। তো আহ,
এই যে অ্যালগোরিদম গুলো বা এই ধরনের কনসেপ্ট গুলো যখন ইউজ করে, মেইন গোলটা তো হচ্ছে স্পিড আপ করা। তো হুম হুম একটা মার্কেটিং টার্ম বলেন বা একটা মাইলস্টোন বলেন, হুম একটা হুম শব্দ চলে আসে, হুম সেটা হচ্ছে যে হুম কোয়ান্টাম সুপ্রিমেসি হুম অর্জন হুম করা। হুম হুম। তো এই কোয়ান্টাম সুপ্রিমেসি অ্যাটেন্ড করার অর্থটা কি আসলে? এটা আচ্ছা করলে কোন মাইলস্টোনটা আসলে মানে মিট আচ্ছা আপ হবে? আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। তার আগে একটু বলে নিই যে এখন আহ, বাজারে বা লিটারেচারে যেটাই বলো বা কমিউনিটিতে সেম জিনিস বোঝানোর জন্য মাল্টিপল টার্ম প্রচলিত আছে। তো অনেকে ধরো কোয়ান্টাম সুপ্রিমেসি বলছে, অনেকে কোয়ান্টাম অ্যাডভান্টেজ বলছে। আহ, বা কিন্তু যেটাই হোক, আহ, মূল লক্ষ্যটা হচ্ছে যে কোনো একটা প্রবলেম ক্লাসিক্যাল কম্পিউটারের থেকে দ্রুত, মোর এফিসিয়েন্টলি এবং মোর কস্ট এফিসিয়েন্টলি যদি আমরা সলভ করতে পারি, তাহলেই আমরা বলবো যে আমরা কোয়ান্টাম অ্যাডভান্টেজ অ্যাচিভ করেছি। ধরো যে কোনো একটা XYZ প্রবলেম যদি আমার একটা ক্লাসিক্যাল কম্পিউটার করতে নেয় 1 বছর, সে আমার কোয়ান্টাম কম্পিউটার নিচ্ছে ধরো 10 ঘন্টা, এবং সেটা করতেছে মোর কস্ট এফিশিয়েন্ট এবং এফিশিয়েন্টলি, সেক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ, আমরা একটা কোয়ান্টাম অ্যাডভান্টেজ অ্যাচিভ করেছি। কিন্তু এখানে কিছু সাইড নোট আছে। সাইড নোট গুলো হচ্ছে যে কোনো প্রবলেম সলভ করলেই আসলে আমরা কোয়ান্টাম সুপ্রিমেসিমা অ্যাডভান্টেজ হিসেবে নাও নিতে পারি। যেই প্রবলেমটা সলভ করতেছি সেটার একটা ইউজফুলনেস থাকতে হবে। অনেক সময় আমরা এমন প্রবলেম সলভ করতে পারি যেটা কমপ্লিটলি থিওরিটিক্যাল, বাস্তব জীবনে কোনো প্রয়োগ নেই। কিন্তু থিওরিটিক্যাল অনেক প্রবলেম আমরা সলভ করতে পারি কোয়ান্টাম কম্পিউটার দিয়ে, আহ, যেটা ক্লাসিক্যাল থেকে বেটার। কিন্তু অনেক সময় এটা, তখন লোকজন আমাকে, যখন সাধারণ লে পিপল জিজ্ঞেস করবে, হ্যাঁ আমরা এটা দ্রুত সলভ করেছি, কিন্তু এইটার বেনিফিটটা কি? তো সেজন্যই প্রবলেমটা হতে হবে আমাদের কোনো একটা ইউজফুল প্রবলেম, এবং সেই প্রবলেম আমার কোয়ান্টাম কম্পিউটার ফাস্টার, চিপার অ্যান্ড মোর এফিসিয়েন্টলি যদি ক্লাসিক্যাল থেকে সলভ করতে পারে, তাহলে আমরা বলতে পারি যে কোয়ান্টাম অ্যাডভান্টেজ অ্যাচিভ হয়েছে। তবে এখানে আরেকটা কথা বলে রাখা ভালো। মানে কোয়ান্টাম কম্পিউটার শুধু একা যে তোমার কোয়ান্টাম অ্যাডভান্টেজ অ্যাচিভ করবে, ব্যাপারটা এরকম না। আহ, এটার মানে রিড বিটুইন দ্য লাইন্স হচ্ছে যেটা আহ, মানে আলোচনার সময় সময় হারিয়ে যায়, কোয়ান্টাম প্লাস ক্লাসিক্যাল উইল বিট অনলি ক্লাসিক্যাল। এটাই হচ্ছে মানে কোয়ান্টাম অ্যাডভান্টেজের মূল কথাটা। কারণ একটা কোয়ান্টাম কম্পিউটার একাই তোমার এই অ্যাডভান্টেজ অ্যাচিভ করতে পারবে না। কারণ আমরা যে ধরনের প্রবলেম সলভ করি, অনেক সময় দেখা যায় এখানে কোয়ান্টাম প্লাস ক্লাসিক্যাল কম্পিউটার খুবই টাইট ইন্টিগ্রেশন আছে। তো প্রবলেমের একটা অংশ কোয়ান্টাম সলভ করবে, একটা অংশ ক্লাসিক্যাল সলভ করে আমরা ফাইনাল সলিউশনে আসবো। তাই আহ, কথাটা হচ্ছে কোয়ান্টাম প্লাস ক্লাসিক্যাল উইল বিট ক্লাসিক্যাল। কি কি ক্ষেত্রে বিট করবে? সময়, কস্ট এবং এফিসিয়েন্সির ক্ষেত্রে। ওকে, এই কথাটা প্রায়ই হচ্ছে ইন্ডাস্ট্রি বা যে কোনো জায়গায় খুব হুম একটা হুম ইম্পর্টেন্ট জিনিস, যে হুম মানে স্পিড, অ্যাকুরেসি, ট্রেড অফ, এই যেটা ট্রেড হুম অফ থাকে, যে আমি হুম হুম যে আমি কম্পিটিশন করলাম, তো হুম এখন হুম এই যে একটা কথা থাকে না, যে কোয়ান্টাম এরর কারেকশন, হুম কিউবিট, হুম অনেকগুলো ছোটখাটো কনসেপ্ট যেগুলো হুম হুম আসলে এটার মূল বেসমেন্ট আর কি। তো আমি হুম যদি হুম হুম এই দুইটা জিনিস নিয়ে একটু জানতে চাই। আমরা তো হুম হুম ক্লাসিক্যাল বিট সম্পর্কে, বাইট হুম সম্পর্কে হুম জানি। দের ইজ সামথিং ইন কোয়ান্টাম কম্পিউটার, দ্যাট ইজ হুম কিউবিট। হুম হুম হোয়াট ইজ কিউবিট? যদি একদম ফান্ডামেন্টাল ইসের হুম কথা বলি, হোয়াট ইজ কিউবিট এবং হচ্ছে হুম হুম। কোয়ান্টাম এরর কারেকশন জিনিসটা আসলে কি? আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার প্রশ্ন। তো আমরা শুরু করি ধরো কিউবিট দিয়ে। কিউবিট হচ্ছে কোয়ান্টাম বিটের শর্ট ফর্ম, এবং এটাকে বলতে পারো যে কোনো কোয়ান্টাম কম্পিউটারের বিল্ডিং ব্লক বলতে পারো হচ্ছে কিউবিট। একটা কোয়ান্টাম কম্পিউটারে n সংখ্যক কিউবিট থাকবে কানেক্টেড ওয়েতে। n এর সংখ্যা যত বেশি হবে, তত আমরা বলতে পারি, খুব সিম্পলি যদি চিন্তা করি, যে এটার কোয়ান্টাম কম্পিউটারটার কম্পিউটেশনাল এবিলিটি তত বেশি। যদিও এখানে কিছু সাটল নুয়ান্সেস আছে, খালি কিউবিট সংখ্যা বেশি হলে হবে না, কোয়ালিটি সহ আরো কিছু ব্যাপার স্যাপার এখানে জড়িত। কিন্তু ফার্স্ট অর্ডার বা খুব যদি আমরা সহজভাবে চিন্তা করি, একটা কোয়ান্টাম কম্পিউটারে অনেকগুলো কিউবিট থাকবে, যত বেশি কিউবিট হবে কম্পিউটেশনাল পাওয়ার তত বেশি। তো এখন কিউবিট কি এবং এর কাজ কি? যদি আবারও আমরা যদি খুব একটা সিম্পল পিকচার নিই, কিউবিট হচ্ছে একটা
টু লেভেল সিস্টেম, যার একটা লেভেল আমাদের লজিক্যাল জিরো এনকোড করবে, আর একটা লেভেল হচ্ছে আমাদের লজিক্যাল ওয়ান এনকোড করবে। তো এখন বলতে পারো যে ভাইয়া, আমরা যদি ক্লাসিক্যাল বিট দেখি আর কি, সেটাও তো ওয়ান আর জিরো স্টোর করতে পারতেছে। তো এখানে কিউবিটের পার্থক্যটা বা কিউবিটের ডিফারেন্সটা কোথায়? তো ওয়ান আর জিরো ছাড়াও কিউবিট হচ্ছে যে ওয়ান আর জিরোর যে মিক্সচার, প্রবাবিলিস্টিক মিক্সচার, যেটাকে আমরা সুপার পজিশন নামে ডাকি। এই স্টেটে আমরা কিউবিটকে প্রিপেয়ার করতে পারি, যেখানে কিউবিটটা হয়ে যাবে ওয়ান আর জিরোর প্রবাবিলিস্টিক একটা মিশ্রণ। সেটা প্রবাবিলিটি 50-50 হতে পারে বা তার কম বেশিও হতে পারে। এবং এটা আসলে একটু আনইনটুইটিভ চিন্তা করা, এই কারণে মানে এটা মানে কোয়ান্টাম মেকানিক্স এর ব্যাপারটা আমার কাছে যেটা মনে হয় যে ম্যাথ বলছে এটা সম্ভব, তাই এটা বাস্তবে সম্ভব, যতই এটা আমাদের কাছে ইনট্যাঞ্জিবল বা আনইনটুইটিভ লাগুক না কেন। তো যাই হোক, কোয়ান্টাম সরি কিউবিটে আমাদের দুইটা লেভেল থাকবে, একটা জিরো একটা ওয়ান, এবং কিউবিটকে আমরা জিরো ওয়ান ওয়ানের একটা মিক্সচার, যেটাকে আমরা সুপার পজিশন স্টেট নামে ডাকি, সেটাকে আমরা প্রিপেয়ার করতে পারবো। তো এটা হচ্ছে সিম্পল ডিসক্রিপশন। আর এই যদি কেউ যদি ডিটেলস জানতে চায়, ডি ভিনসেনজো ক্রাইটেরিয়ন নামে 7টা সম্ভবত ক্রাইটেরিয়া আছে। এই 7টা ক্রাইটেরিয়া মিট করলে কোনো একটা অবজেক্ট মানে কোনো একটা সিস্টেমকে আমরা কিউবিট নামে ডাকতে পারবো আর কি। ওকে। তো এখন দেখা যাচ্ছে এই যে 7টা ক্রাইটেরিয়া মিট করে, এরকম অনেক টেকনোলজি আসলে এই 7টা ক্রাইটেরিয়া মিট করতে পারে। এ কারণেই আমরা দেখি যে বাজারে বিভিন্ন কোম্পানি কমার্শিয়ালি ডিফারেন্ট মোডালিটি বা ডিফারেন্ট টেকনোলজির কিউবিট ম্যানুফ্যাকচার করে যাচ্ছে। যেমন আইবিএম সহ গুগল, এরা একটা টেকনোলজি অ্যাডপ্ট করেছে যেটার নাম হচ্ছে সুপার কন্ডাক্টিং কিউবিট। কিছু কোম্পানি আছে যেমন আয়ন কিউ কন্টিনিউম, তারা অ্যাডপ্ট করেছে ট্র্যাপড আয়ন বা আয়ন ট্র্যাপ কিউবিট মোডালিটি। এছাড়াও আরো কিছু কোম্পানি আছে যারা নিউট্রাল অ্যাটম বা ফোটোনিক্স ভিত্তিক কিউবিট টেকনোলজি অ্যাডপ্ট করে তাদের কোয়ান্টাম কম্পিউটার বানিয়ে যাচ্ছে আর কি। আহ, আহ, তো এটা হচ্ছে একটা মানে কিউবিটের একটা সংক্ষিপ্ত বিবরণ, এবং বাজারে কি ধরনের কিউবিট প্রচলিত আছে তার একটা সংক্ষিপ্ত ডিসক্রিপশন। তোমার একটা পরবর্তী একটা প্রশ্ন ছিল, যেটা সম্ভবত ইরর কারেকশন, কোয়ান্টাম ইরর কারেকশন। ওকে। তো কোয়ান্টাম ইরর কারেকশন কি এবং কেন? তো শুরুটা করতে হয় কেন দিয়ে, আহ, এবং তার জন্য আমাদের আবার ফেরত যেতে হবে কিউবিট। তো কিউবিটটা হচ্ছে আমার, এখানে আমরা হচ্ছে আমাদের ইনফরমেশন বা ডাটা আমরা স্টোর করে রাখছি আর কি, মানে কোয়ান্টাম স্টেট যেটা ওয়ান জিরো অথবা ওয়ান জিরোর যে সুপার পজিশন হোক, এটা আমরা স্টোর করে রাখছি। কিন্তু খালি ডাটা স্টোর করে রাখলে তো কম্পিটিশন হবে না। তার জন্য আমাদের যেটা হচ্ছে ডাটা ম্যানিপুলেট করারও আমাদের উপায় থাকতে হবে, যেন আমরা আমাদের ইনপুট স্টেট থেকে আমরা ম্যানিপুলেট করে আউটপুট স্টেটে নিতে পারি, তাহলেই তো আমাদের কম্পিটিশনটা হবে আর কি। এটা ক্লাসিক্যাল কম্পিউটারের ক্ষেত্রে প্রযোজ্য যে ডাটা ইনপুট স্টেট একটা হবে, মাঝখানে আমরা কিছু কম্পিটিশন করব, যার ফলে আউটপুট একটা ডিফারেন্ট কিছু হবে, এবং সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তো এ কারণে এই কোয়ান্টাম কম্পিউটারের এই যে স্টোর ডাটা, এটাকে ম্যানিপুলেট করার জন্য আমাদের উপায় থাকতে হবে, যেটা ধরো যে আহ, এবং ম্যানিপুলেট করার এই উপায়টাকে আমরা বলি হচ্ছে কোয়ান্টাম গেট। তো কোয়ান্টাম গেট আমরা হচ্ছে একটা কিউবিটি অ্যাপ্লাই করব। কিউবিটি অ্যাপ্লাই করলে স্টেটটা আমাদের ডিজায়ার্ড ওয়েতে চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে আমরা একটা আউটপুট পাবো, এটাই হচ্ছে আমাদের কম্পিটিশন করবে। তো দেখা যায় এই যে আমরা কোয়ান্টাম গেট অ্যাপ্লাই করে একটা কম্পিটিশন করতেছি, এই কম্পিটিশনটা সর্বদা 100% এরর ফ্রি না। আমি খুব একটা ক্লাসিক্যাল উদাহরণ দিব, কিন্তু এটা কোয়ান্টামের ক্ষেত্রেও প্রযোজ্য। ধরো একটা কিউবিটে আমরা সেভ করে রেখেছি জিরো, এটাতে এখন আমরা একটা নট অপারেশন, ধরো কোয়ান্টাম নট অপারেশন আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তো আমরা কি এক্সপেক্ট করব? অপারেশনটা অ্যাপ্লাই করার পর আমাদের কিউবিটের স্টেট জিরো থেকে ওয়ান হয়ে যাবে। এবং যদি আমরা ক্লাসিক্যাল ওয়েতে চিন্তা করি, আমি যদি এই অপারেশনটা 1000 বার রিপিটেডলি করি, 1000 বারই আমরা কি অবজার্ভ করা উচিত আমাদের? জিরো টু ওয়ান, জিরো টু ওয়ান, এবং 1000 বারই আমাদের ওয়ান পাওয়া উচিত। হুম, কিন্তু কোয়ান্টাম কম্পিউটারে এই কোয়ান্টাম গেট গুলা বা কিউবিট গুলা হচ্ছে ইরোনিয়াস হয়। যখনই আমরা কোনো এরকম একটা কম্পিটিশন করি, ইভেন যখন আমরা কম্পিটিশন নাও করি, এখানে ইরোর ইনকার হতে থাকে আর কি। তো ধরো আমি এটা কোয়ান্টাম নট গেট অ্যাপ্লাই করলে দেখা যায় ইরোর ইন ইরোর হওয়ার কারণে, ধরো
90% টাইম আমি আমার ওয়ান পাচ্ছি, 10% টাইম আমি একটা ভুল রেজাল্ট পাচ্ছি আর কি। তার জি। মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের যে বর্তমান যে কোনো কোয়ান্টাম টেকনোলজি হোক, সেখানে একটা প্রবাবিলিটি অফ এরর থাকে, যে একটা কম্পিটিশন করলে সার্টেন পার্সেন্ট আমরা এরর পাই। যে 1000 বার আমি বিটটা ফ্লিপ করলাম, 1000 বার ওয়ান পাওয়ার বদলে 900 বার ওয়ান, 100 বার আমি জিরো পেলাম, 100 বার ভুল। তো দেখা যাচ্ছে যে আমার কোয়ান্টাম কম্পিউটারে এরকম ইরর আছে। এরকম কয়েকটা ইররের নাম হচ্ছে তোমার সিঙ্গেল কিউবিট গেট ইরর, মানে বা মাল্টি কিউবিট গেট ইরর, দেন রিড আউট এরর, তারপর আছে টাইমিং ইরর যেটাকে আমরা বলি ডিফেজিং, তারপর অ্যামপ্লিচিউড ডাম্পিং। একদম ডিটেলে না গিয়েও আমরা খালি যেটা বুঝতে পারতেছি যে এই ইরর গুলো থাকার কারণে যেটা হচ্ছে, আমাদের কম্পিটিশন 100% রিলায়েবল না। ওকে, তো এখন এই আনরিলাইবিলিটিটা কিন্তু ভালো না, বা এটা কিন্তু হার্মফুল। এটা ক্লাসিক্যালও যেরকম হার্মফুল, কোয়ান্টামের ক্ষেত্রেও একইভাবে হার্মফুল। তাই আমাদের ওয়ে দরকার যে ইরোরটা আমরা কিভাবে কমিয়ে আনতে পারি, এক, বা ইরোরটাকে কারেক্ট করে আমরা আমাদের যে ইনকারেক্ট রেজাল্টটা দিচ্ছে সেটাকে আমরা কারেক্ট করে কিভাবে আমরা আমাদের সঠিক রেজাল্টটা পেতে পারি। তো এই কারণেই এই কোয়ান্টাম কম্পিউটারে বা কিউবিট গুলোতে এরর আছে। এই এররটাকে আমাদের কোনোভাবে ফাইট করতে হবে, এবং এই ফাইট করা থেকে আমাদের কিছু কনসেপ্টের সূত্রপাত। একটা কনসেপ্ট হচ্ছে কোয়ান্টাম ইরর মিটিগেশন, এবং আরেকটা কনসেপ্ট হচ্ছে কোয়ান্টাম ইরর কারেকশন। কোয়ান্টাম ইরর কারেকশনটা হচ্ছে মোর রোবাস্ট, মোর ফুল ফ্লেজেড, যেটাকে আমরা বলতে পারি যে আমরা যদি একদম মানে ট্রু কোয়ান্টাম ইরর কারেকশন অ্যাচিভ করতে পারি, তাহলে এই কোয়ান্টাম কম্পিউটার গুলায় যে ইরর হচ্ছে, ইরর গুলো আমরা কারেক্ট করে মোর রিলায়েবল কম্পিটিশন পাবো। আর আমাদের কম্পিটিশন যত রিলায়েবল হবে, তত এটা ইউজফুল হবে আর কি। তো সামারি হচ্ছে, বর্তমানে যত কোয়ান্টাম কম্পিউটার আমাদের আছে, সবাই কোনো না কোনো লেভেলের নয়েজি বা ইরোনিয়াস। তো এই ইররটাকে আমাদের ঠিক করতে হবে। তার জন্যই আমাদের প্রয়োজন কোয়ান্টাম ইরর কারেকশন, এই কনসেপ্টটা। থ্যাংক ইউ ভাই খুব সুন্দরভাবে বোঝানোর জন্য। তো এই যে আহ, অনেকগুলো আমরা কি কনসেপ্ট জানলাম, কিছু হুম বটলনেকের কথাও জানলাম যে হ্যাঁ হুম পুরোপুরি রিলায়েবল এখনো না, বিকজ আমরা হুম হুম সব কারেকশন গুলো এখনো সলভ করতে পারিনি। হুম তো হুম ইভেন ইফ ইটস নট মানে ফুললি মানে রিলায়েবল, আমরা তো হুম তাও এটার একটা কি বলবো যে পটেনশিয়াল ইউজ কেস বা অনেক অ্যাপ্লিকেশন আমরা দেখতে হুম পাচ্ছি হুম বিভিন্ন হুম এরিয়াতে। হুম এর হুম ভিতরে একটা অফকোর্স হতে পারে ড্রাগ ডিসকভারি বা হুম ফিনান্স হুম বা হুম হুম ক্রিপ্টোকারেন্সি। সো হুম হুম আপনি যদি একটু বলেন যে এই যে একটা কথা আমরা বারবার বলে আসলাম না, যে কেন ক্লাসিক্যাল তো ঠিকই আছে, অনেক সুপার হুম কম্পিউটার হুম আছে, খুব ভালো কম্পিটিশন আছে, আমরা ক্লাসিক্যাল প্লাস কোয়ান্টাম মিলে আমরা ক্লাসিক্যালের প্রবলেম গুলো বা যেটা ডেফিসিয়েন্সি সেগুলো দূর করে একটা ভালো একটা জায়গায় যাব হুম হুম এবং আরো ফাস্টার কম্পিটিশন করব। হুম তাহলে হুম কোন এরিয়া গুলো আছে যে এগুলো খুব ভালো মতো রিভ্যাম্প হবে যখন হুম হুম আমরা হুম। কোয়ান্টামটা স্কেলেবল একটা পর্যায়ে চলে আসবে? আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার প্রশ্ন। তো তুমি কিন্তু অলরেডি কিছু ফিল্ডের নাম অলরেডি বলে ফেলেছো, এবং এই ফিল্ড গুলোই হচ্ছে যে পোটেনশিয়াল ফর কোয়ান্টাম অ্যাপ্লিকেশন ও অ্যাডভান্টেজ, যেটাই আমরা বলি না কেন। আহ, তো কোয়ান্টামের পোটেনশিয়াল অ্যাপ্লিকেশন গুলো বললে নাম আসে তোমার কেমিস্ট্রি, ম্যাটেরিয়াল সিনথেসিস বা মলিকুল সিনথেসিস, তারপর ফাইন্যান্সে পোর্টফোলিও অপটিমাইজেশন, বা শুধু ফাইন্যান্স না, অপটিমাইজেশন তোমার ফাইন্যান্স ছাড়াও আরো বিভিন্ন সেক্টরে ব্যবহৃত হয় এবং হচ্ছে। অপটিমাইজেশন, কেমিস্ট্রি, ম্যাটেরিয়াল সিনথেসিস, ফিজিক্সের ধরো কন্ডেন্স ম্যাটার ফিজিক্সের বিভিন্ন প্রবলেম আছে। তো এগুলাই মোটা দাগে ড্রাগ ডিসকভারি। তারপর একটা হচ্ছে ধরো প্রোটিন ফোল্ডিং। তো মোটা দাগে এই টপিক গুলো এবং এদের সাব টপিক গুলো কোয়ান্টাম দিয়ে রেভলিউশনাইজ হতে পারে। আহ, এটা হচ্ছে আহ, প্রচলিত আহ, জনমত। কারণ এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সবগুলোই সমস্যা, যে আমরা যদি কেমিস্ট্রিতে যাই বা মলিকুলের ইলেকট্রনিক স্ট্রাকচার স্টাডি নিয়ে আমরা চিন্তা করি, তো দেখা যায় এটা ইনট্রাক্টেবল যদি আমাদের মলিকুলের সংখ্যা অনেক বড় হয়। ম্যাটেরিয়াল সিনথেসিসেও একই সমস্যা, যদি আমরা মলিকুলার সাইজ যদি অনেক বড় হয়, সংখ্যা না সরি, মলিকুলার সাইজ যদি অনেক বড় হয়, অ্যাটম ওর ইলেকট্রনের সংখ্যা যদি অনেক বড় হয়, তো ওই মলিকুল গুলোর
তোমার আহ, মানে ইলেকট্রনিক স্ট্রাকচার আমরা মানে ট্র্যাক্টেবলি ক্লাসিক্যাল কম্পিউটার দিয়ে সলভ করতে পারি না, অনেক অ্যাপ্রক্সিমেট অ্যালগোরিদম আছে যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু তারপরও দেখে দেয়ার আর সাম গ্যাপস। তো ওই জায়গাগুলোতেই কোয়ান্টাম তোমার হেল্পফুল হতে পারে। কিন্তু তার জন্য যেটা আসলে প্রয়োজন, যে আসলে আহ, নতুন কোয়ান্টাম অ্যালগোরিদম ডিসকভারি, এটা আসলে খুব একটা কঠিন প্রবলেম, এবং এটার স্পিডটা আমি বলবো আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে স্লো। তো এ কারণেই যে এখন আমাদের হাতে মানে যে অনেক অ্যালগোরিদম আছে অনেক সমস্যার সমাধান করার জন্য, আহ উম, আহ, এরকম আমরা ক্লেম করতে পারি না, বা আমি অ্যাটলিস্ট পারি না। কিন্তু আমাদের একটা আইডিয়া যে কোন সেক্টরের প্রবলেম গুলো কোয়ান্টাম দিয়ে ট্র্যাক্টেবল বানানো সম্ভব। তো উদাহরণগুলো আবারও কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাটেরিয়াল সিনথেসিস, অপটিমাইজেশন, ড্রাগ ডিসকভারি, এই ব্রড ফিল্ড গুলোতে অনেক সাব প্রবলেম আছে যেটা কোয়ান্টাম দিয়ে বেনিফিটেড হতে পারে। ওকে, তার মানে ডেফিনেটলি আমরা, হ্যাঁ, এট দ্য এন্ড অফ দ্য টানেল উই আর হুম হুম সিইং লাইট, যে হুম যদি হুম আমরা একটা সার্টেন লেভেল পর্যন্ত সুপ্রিমেসি বা হুম অ্যাডভান্টেজ হুম হুম অর্জন হুম করতে পারি, হুম এই হুম ফিল্ডগুলো মানে রিভলিউশনাইজড হবে। হুম, অবশ্যই। এটা ডেফিনেটলি। সো আমরা এই সেকশন থেকে, যেটা আমরা কোয়ান্টামের একটা ফুল ক্যাপচার, ফুল ওভারভিউ হুম হুম আমরা পেয়ে হুম গেলাম, হুম হুম এরপর আমরা দেখবো যে গ্লোবাল লিডার কারা। যেমন হুম হুম আমি যদি বলি আপনি আইবিএম এ আছেন, হুম যদি আমি শুরু করে যদি কেউ থাকে পায়োনিয়ার, ইট ইজ হুম আইবিএম। হুম হুম তারপর গুগল এলো, আয়ন কিউ, এরা আছে। হুম তো হুম আপনি যদি একটু বলেন যে দুইটা জিনিস আমি এখন জানতে চাইবো, একটা হচ্ছে যে অ্যাজ কান্ট্রি হুম হুম কারা লিডিং পজিশনে আছে, হুম আর সেকেন্ড হচ্ছে কোন কোন এন্টিটি মানে হচ্ছে হুম কোম্পানিগুলো বর্তমানে হুম এটাকে লিড করতেছে। হুম হুম। আচ্ছা, হ্যাঁ, ভালো প্রশ্ন। আহ, আহ, দেশ বা কান্ট্রির নাম আসতে গেলে অ্যান্সার উত্তর হয়তো বা কিছুটা আমার বায়াসড হয়ে যাবে, কারণ আমরা যে দেশে আছি, যে কোম্পানির কাজ করে যাচ্ছি, তো ইউনাইটেড স্টেটস বলা যেতে পারে যে আনডিসপিউটেড মার্কেট লিডার, নাম্বার অফ কোম্পানি, নাম্বার অফ পেটেন্ট, নাম্বার অফ ইনভেনশন, ইনোভেশন, সবকিছু যদি আমরা চিন্তা করি। কিন্তু যে খালি ইউনাইটেড স্টেটস যে একাই কোয়ান্টাম নিয়ে ইন্টারেস্টেড বা কাজ করছে এরকম না, বলা যেতে পারে বিশ্বব্যাপী যত বড় বড় সুপার পাওয়ার বা দেশ আছে সবাই কোয়ান্টাম নিয়ে কিছু না কিছু করতেছে। আমাদের প্রতিবেশী দেশ কানাডায়, ইউনাইটেড আমেরিকার প্রতিবেশী দেশ কানাডায় আহ, তাদের বেশ শক্তিশালী কোয়ান্টাম ইকোসিস্টেম আছে, ইউনিভার্সিটি থেকে শুরু করে স্টার্ট আপ। ইউরোপে নিজস্ব বিভিন্ন কোয়ান্টাম মিশন আছে, অস্ট্রেলিয়াতে আছে, চায়নাও একটি শক্তিশালী কন্টেন্ডার, বিকজ এভরি নাও এন্ড দেন চায়না থেকে কোয়ান্টাম কম্পিউটার হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার ইনোভেশনের নিউজ আসে। তো বলা যেতে পারে যে যদিও ইউনাইটেড স্টেটস বা আমেরিকা স্কেলটা এখানে অন্যদের তুলনায় অনেক বেশি, কিন্তু বাকিরাও কোয়ান্টাম হার্ডওয়্যার, সফটওয়্যার, অ্যালগোরিদম রিসার্চে ইনভেস্ট করছে এবং এগিয়ে যাচ্ছে। আহ, 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 ভারতেও ন্যাশনাল কোয়ান্টাম মিশন, আমার এক্সাক্ট নামটা মনে নাই, কিন্তু তাদের একটা ন্যাশনাল কোয়ান্টাম মিশন আছে, আহ, যার মাধ্যমে তারা দেশে ইন হাউস কোয়ান্টাম কম্পিউটার হোস্ট ম্যানুফ্যাকচার করছে বা অলরেডি করে ফেলেছে। প্লাস হচ্ছে তারা ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট মনোনিবেশ করেছে। তো দেখা যাচ্ছে যে মূলত যাদের টেকনিক্যাল অ্যাসপিরেশন আছে, সেটা সুপার পাওয়ার হোক সুপার পাওয়ার না হোক, সবাই কোয়ান্টাম কম্পিউটিং এ কিছু না কিছু করতেছে বিভিন্ন স্কেলে। সেটা আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, চায়না, ইন্ডিয়া থেকে শুরু করে মোটামুটি সারা বিশ্বব্যাপী আহ ছড়িয়ে আছে আর কি। তো এটা হচ্ছে হলো ধরো গভর্নমেন্ট এন্টিটি কারা এখানে ইনভলভ, সেটার উত্তর। আর আমরা যদি এখন তাহলে প্রাইভেট এন্টিটি বা কোম্পানির দিকে চিন্তা করি, তো এখন আসলে নামের সংখ্যা অনেক। তো আমরা কিছু নাম এই আজকের পডকাস্টে আমি বলতে পারি। ধরো আমেরিকাতে আছে আইবিএম, গুগল, রিগেটি,
এরা সবাই হচ্ছে তোমার সুপার কন্ডাক্টিং কিউবিট বেসড কোয়ান্টাম কম্পিউটিং যে হার্ডওয়্যার ও কোয়ান্টাম কম্পিউটার ম্যানুফ্যাকচার করে, প্লাস প্রায় সবারই হার্ডওয়্যারের পাশাপাশি একটা শক্তিশালী সফটওয়্যার প্রেজেন্সও আছে। যেমন আইবিএম শুধুমাত্র কোয়ান্টাম কম্পিউটার ম্যানুফ্যাকচার করছে না, বরং এই কোয়ান্টাম কম্পিউটার চালানোর জন্য যে সফটওয়্যার কিসকিট বলে ডাকি আমরা, এটা ওপেন সোর্স এবং ফ্রি টু ইউজ, এবং এটা বিভিন্ন সার্ভেতে এটা মোস্ট পপুলার কোয়ান্টাম কম্পিউটিং সফটওয়্যার। তো এরা ছাড়াও আহ, তোমার এটা হচ্ছে সুপার কন্ডাক্টিং সাইড। আয়ন ট্র্যাপ সাইডে আয়ন কিউ, কোয়ান্টিনিয়াম নামে একটি কোম্পানি আছে। এটা আসলে হানিওয়েল এবং কেমব্রিজ কোয়ান্টামের মার্জ হওয়ার পরে, কেমব্রিজ কোয়ান্টাম ছিল ইংল্যান্ড বেসড, আবার হানিওয়েল হচ্ছে আমেরিকা বেসড। এদের মার্জ হওয়ার পরে কন্টিনিয়াম নামে তারা আয়ন ট্র্যাপ একটা কোয়ান্টাম কোম্পানি গ্রহণ করেছে। এছাড়া নিউট্রাল অ্যাটম নামে আরেকটা টেকনোলজি বা কিউবিট মোডালিটি আছে। সেই মোডালিটিতে তোমার ইনফ্লেকশন কিউয়েরা কম্পিউটিং তারা হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার করে যাচ্ছে। আহ, এছাড়া কোয়ান্টাম ক্লাউড বা সফটওয়্যার সাইডে মাইক্রোসফট এবং অ্যামাজন দুই তারা যেহেতু খুবই স্ট্রং ক্লাউড প্রোভাইডার, তাদের দুজনেরই ক্লাউড অ্যাক্সেস আছে। আমাজনের ফর এক্সাম্পল আমাজন ব্র্যাকেট নামে একটি সার্ভিস আছে, যার মাধ্যমে তুমি বিভিন্ন মোডালিটির কোয়ান্টাম কম্পিউটার ইউজ করতে আহ, পারো। এরা আমি যদি আমার আমেরিকার প্রতিবেশী কানাডায় যাই, কানাডার ইকোসিস্টেমে আছে হচ্ছে ডি ওয়েভ, এরা হচ্ছে কোয়ান্টাম অ্যানিলার নামে একটা আরেকটা কোয়ান্টাম কম্পিউটিং এর টেকনোলজি আছে। ডি ওয়েভ আছে, দানাডু নামে একটা স্টার্ট আপ আছে, এরা হচ্ছে ফোটনিক বেসড কোয়ান্টাম কম্পিউটার তৈরি করে থাকে। এখন আমি যদি একটু ইউরোপের দিকে চলে যাই, ইউরোপে প্যাসকেল নামে একটা কোম্পানি আছে, এরা হচ্ছে ফ্রান্স বেসড। এরাও কোয়ান্টাম কম্পিউটার বানায়। অ্যালিসন বব নামে একটি কোম্পানি আছে, এরাও কোয়ান্টাম কম্পিউটার হার্ডওয়্যার কোম্পানি। তারপর ইসরায়েলেও বেশ স্ট্রং কোয়ান্টাম কম্পিউটিং সিস্টেম আছে, স্টার্টআপ ইকোসিস্টেম আছে। সেখানে কিছু কোম্পানির নাম হচ্ছে ক্লাসিক, কেডমা। আহ, এরপর আমরা যদি চলে যাই অস্ট্রেলিয়ার দিকে, অস্ট্রেলিয়াতে আছে ডিরাক নামে একটা কোম্পানি। আহ ইন্ডিয়াতেও কিছু কোয়ান্টাম কম্পিউটিং স্টার্ট আপ আছে বা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ আছে। তো দেখা যাচ্ছে যে বেশ কোয়ান্টাম কম্পিউটিং এর ল্যান্ডস্কেপটা বেশ ডাইভার্স। এখানে বড় প্লেয়ার লাইক আইবিএম, গুগল এরাও আছে, এবং অনেক স্টার্ট আপও আছে। থ্যাংক ইউ ভাই, আসলে আমি এটা আমার জানা ছিল না যে এটা বিশাল বড় একটা ইকোসিস্টেম এবং হুম হুম দেশব্যাপী বা রিজন বেসড এটার অনেক ভাগ রয়েছে। হুম হুম আর আপনি ক্লাউড বেসড এর কথা বললেন এবং এটা আপনি হুম কিছু কথা বললেন যে ওপেন সোর্স কিছু টেকনোলজির কথা, হুম যে হুম কিসকিট হুম বা হুম এই টাইপের। তার মানে হুম। তো দেখা যাচ্ছে যে কিসকিট তো বোধহয় পাইথন বেসড, রাইট? মানে জি, হ্যাঁ হ্যাঁ, তো পাইথন তো বেসড। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আরো কিছু কোয়ান্টাম হার্ডওয়্যার, কোয়ান্টাম সফটওয়্যার, হয়তো আমি দুইটা কম্পোনেন্টের নাম বলতে পারবো। আরো হুম কিছু হুম কি হুম। আছে এর মাঝে যেটা এই ইকোসিস্টেমের অংশ? আহ ধরো আমি আমি আইবিএম এর এক্সাম্পল দেই আর কি। তো মানে হ্যাঁ, এখানে হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার আছে, এবং এর সাথে একটা বড় অংশ হচ্ছে এডুকেশনাল কম্পোনেন্ট, মানে এটা যেটা মিস যেটার কথা বলতেই হবে আর কি, যে এই সফটওয়্যার ইউজ করে তুমি হার্ডওয়্যারে কিছু রান করবে। আহ এটা কিভাবে, এটা তো ধরো আহ, মানুষ, স্টুডেন্ট, প্র্যাকটিশনার, ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিশনারদেরকে শেখাতে হবে আর কি। আহ, তো এডুকেশনাল কম্পোনেন্ট এখানে একটা বড় ব্যাপার। তো দেখা যাচ্ছে যে আইবিএম এ আমাদেরও খুবই স্ট্রং ক্লাউড প্রেজেন্স আছে। আমরা এটাকে বলি আইবিএম কোয়ান্টাম প্ল্যাটফর্ম। এবং এই প্ল্যাটফর্মের একটা অংশ হচ্ছে এর থ্রুতে আমরা হার্ডওয়্যার একদম রিয়েল কোয়ান্টাম কম্পিউটারে অ্যাক্সেস দিই। এবং এটা হচ্ছে যে এনিওয়ান ইজ মানে ফ্রি টু ইউজ, লাইক 10 মিনিট করে পার ইউজার অ্যাকাউন্টে প্রতি মাসে ফ্রি ইউজ আছে। আমি যেটা বলতে চাই যে স্টুডেন্টের জন্য এটা খুবই একটা ভালো অপরচুনিটি। এবং একই সাথে একই কোয়ান্টাম প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত আমাদের একটা লার্নিং প্ল্যাটফর্ম নামে আহ, একটা ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম আছে, যেখানে প্রচুর ফ্রি হাই কোয়ালিটি এডুকেশনাল কন্টেন্ট আছে। তো কেউ যদি আসলেই কোয়ান্টাম কম্পিউটিং শিখতে চায়, আমি বলবো যে কমিউনিটিতে, ইকোসিস্টেমে এডুকেশনাল ম্যাটেরিয়ালের কোনো অভাব নেই। আহ, আহ, কেউ যদি ইচ্ছা করে সেলফ পেস লার্নিং শুরু করতে আহ, পারে আর কি। তো লার্নিং এর একটা উদ্দেশ্য হচ্ছে যে এই সফটওয়্যার ইউজ করে হার্ডওয়্যারে তুমি রান করাটা শিখবে,
কিন্তু কি রান করতে হবে বা কেন রান করতেছি কোনো কিছু, আহ, সেটাও কিন্তু এই লার্নিং ম্যাটেরিয়াল গুলো থেকে শিক্ষা পাওয়া যায়। আহ, যে খালি অন্ধের মতো আমি এক- একটা জিনিস হার্ডওয়্যার রান করলেই তো হবে না, কি রান করতেছি, কেন রান করতেছি, কোন প্রবলেম কেন মোর এফিসিয়েন্টলি সলভ করতেছে, এটা বুঝা বা জানাটাও একটা কিন্তু বড় কম্পোনেন্ট। তো এই এডুকেশনাল কম্পোনেন্টটাও কিন্তু আমাদের এই সফটওয়্যার হার্ডওয়্যারের সাথে ইন্টিগ্রেটেড। এটা খালি শুধু আইবিএম প্ল্যাটফর্মের থ্রুতে না, মানে বিভিন্ন ওপেন সোর্স ফ্রি কন্টেন্ট প্রচুর আছে ইকোসিস্টেম বা কমিউনিটিতে। এটা বেশ, এটা আসলে এটা স্মুথলি আমাদের পরের সেকশনের সাথে আপনি আসলে কানেক্ট করে আচ্ছা আচ্ছা দিয়েছেন। আচ্ছা 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 সেটা আচ্ছা। হচ্ছে যে আহ, কোন কোন জিনিসগুলো এডুকেশনাল কন্টেন্ট কোনগুলো, যে আপনি একটা কথা বললেন যে কেন করতেছি সেটা তো হুম আমাদের হুম জানতে হবে। ইভেন হুম হুম কিছু বটল নেক থাকবে, দেখা গেল যে আমি হুম একটা ফ্রি কন্টেন্ট আমি 10 মিনিটের কিছুটা করলাম, আমি একটা হুম বড় হুম কোনো ক্যালকুলেশন করতে চাচ্ছি, আমি কি সেটা হুম পারবো কিনা, বা হুম হুম আমার কিভাবে আমি ওই আমি সে আমার সাবস্ক্রিপশনই আছে সে ফর হুম হুম এক্সাম্পল, হুম আই হুম হুম আই ওন দ্যাট থিং নাও, হুম আই হ্যাভ সাম, আমি যেহেতু এমএল টেমএল নিয়ে কাজ করি, so আমি একটা ইমেজ প্রসেসিং এ কোনো একটা কাজ করতে চাচ্ছি সে হুম ফর হুম এক্সাম্পল, হুম হুম can I do that using that quantum computing? If yes, then how we can do that? হুম How হুম। to correlate those things? তো এই হ্যাঁ, জিনিসগুলো নিয়ে হচ্ছে আমি 3 নাম্বার সেকশনে কথা বলবো, আচ্ছা আচ্ছা। যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে যে কিভাবে আমরা কোয়ান্টাম কম্পিউটিং বা কোয়ান্টাম টেকনোলজিতে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারি। হুম মানে হুম একদম হুম আমি স্কুল লেভেলে বলবো, স্কুলে হয়তো সবাই একটা হুম মানে ওভারঅল জেনারেল একটা শিক্ষা নিল, তারপর হুম সায়েন্স হুম ব্যাকগ্রাউন্ডে গেল, বাট আমি যদি হুম কলেজ থেকে বলি, হুম হুম আমাদের পার্সপেক্টিভে যদি কলেজ থেকে হুম বলি, তারপর আন্ডার গ্র্যাড, তারপর মাস্টার্স বা পিএইচডি, কিভাবে লাইনটাকে সাজালে এই হুম হুম হুম, কোয়ান্টাম এরিয়াতে আমি ক্যারিয়ার সুন্দরভাবে গড়তে পারবো, কোন স্কিল আচ্ছা। গুলো লাগবে, কোন টপিক গুলো হুম জানা হুম লাগবে, এগুলো হুম আর হুম। কি। আচ্ছা, এটা বেশ কঠিন প্রশ্ন। তো এই প্রশ্নের আমি আমার ইন্টারপ্রিটেশনটা দিব একজন, মানে আমি গভীরভাবে একজন অ্যাপ্লাইড মানুষ, মানে মানে আমরা যারা মানে ইঞ্জিনিয়ারিং পড়ে আসছি বা মানে থিওরি, একটা খুব থিওরিটিক্যাল একটা ব্যাপার থাকে, আর একটা হচ্ছে যে অ্যাপ্লাইড একটা ব্যাপার থাকে, যে হাউ টু গেট থিংস ডান। আমি সেই অ্যাপ্লাইড হাউ টু গেট থিংস ডান আমার পার্সপেক্টিভ থেকে একটা ইন্টারপ্রিটেশন দেওয়ার চেষ্টা করব আর কি। তো শুরু করি যে কোন ডিসিপ্লিন গুলোর এখানে প্রয়োজন বর্তমানে, বা কোন ডিসিপ্লিন গুলো বেশি ইনভলভ। তো অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, দেন ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ধরো পিওর সায়েন্স প্লাস হচ্ছে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরা এই কয়েকটা হচ্ছে যে বলতে পারো যে খুবই ব্রডলি আহ, মানে ডিসিপ্লিন, যেগুলো কোয়ান্টাম কম্পিউটিং এর বিভিন্ন স্ট্যাক মানে লেয়ারের সাথে যুক্ত। মানে কোয়ান্টাম কম্পিউটিং তো পুরো একটা ইকোসিস্টেম, মানে এটা পুরো পুরো একটা কম্পিউটিং প্যারাডিম, তো এটার বিভিন্ন লেয়ার আছে। তো বিভিন্ন লেয়ারে এই ডিসিপ্লিন গুলোর তোমার আহ উম, মানে লোকজনের প্রয়োজন হয়। তো এখন এই প্রয়োজন হয় কিভাবে শুরু করা যায়, আমি প্রেসক্রাইব করব একটা অপোজিট উপায়, বা যেটাকে আমি বলি রিভার্স ইঞ্জিনিয়ারিং উপায়। ধরো আমরা ধরে নিই যে কোনো একটা স্টুডেন্ট জানে না আহ, 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 কি করতে হবে, আহ, কিন্তু ধরো ইন্ডাস্ট্রি তো জানে যে তার রিকোয়ারমেন্ট কি, এবং ইন্ডাস্ট্রি তো এই রিকোয়ারমেন্ট গুলো আমাদেরকে জানিয়ে দিচ্ছে। কিভাবে জানিয়ে দিচ্ছে? তারা তো টাইম টু টাইম বিভিন্ন জব পোস্টিং অনলাইনে দিচ্ছে, যে বিভিন্ন কোয়ান্টাম কম্পিউটিং কোম্পানিগুলো আছে তারা তো লোকজন হায়ার করে, এবং হায়ার করার সময় তারা জব পোস্টিং দেয়, এবং জব পোস্টিং এ লেখা থাকে যে তারা কোন ডিসিপ্লিন, কোন স্কিল, কোন কম্পিউটিং সরি প্রোগ্রামিং প্যারাডিম জানা লোকজন খুঁজছে। এগুলা কিন্তু তারা খুব সুন্দর করে ডিটেলসে মোটামুটি দিয়ে দেয় আর কি। ঠিক আছে? তো একজন ছাত্র বা যেই হোক, ইন্ডাস্ট্রি প্র্যাকটিশনার, ভেটেরান যেই হোক, যে জানে না কিছু, যে কি দরকার, তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা একটু সময় নিয়ে এই যে বিভিন্ন কোয়ান্টাম কম্পিউটিং কোম্পানি আছে এদের জব পোস্টিং গুলো আপনারা পড়েন, পড়ে দেখেন যে কোন স্কিল তারা খুঁজছে। এখন আপনি যদি একদম বিগিনার বা স্টার্টার হন, ধরেন কলেজ থেকে ইউনিভার্সিটিতে মাত্র জয়েন করতে যাচ্ছেন, আপনি সেখান থেকে আইডিয়া নেন যে হ্যাঁ এই ডিসিপ্লিনের এই স্কিল গুলো চাচ্ছে, এবং এই এক্স ওয়াই জি স্কিল হচ্ছে আমার ডিসিপ্লিন এর অন্তর্ভুক্ত।
হয়তো যদি আমি কোয়ান্টাম কম্পিউটিং এ ক্যারিয়ার গড়তে চাই, তাহলে আমি কোয়ান্টাম কম্পিউটিং এ ক্যারিয়ার গড়ার জন্য খুবই আগ্রহী, এনথুজিয়াস্টিক, সেক্ষেত্রে আমি ডিসিপ্লিন এ চুজ করি আর কি। সে কারণে আমি বলতেছি যে পড়াশোনা শেষে কোয়ান্টাম কম্পিউটিং এ ঢোকার জন্য কি করা দরকার খোঁজার বদলে আহ, একটা উপায় হতে পারে আমি উল্টা সাইড থেকে শুরু করি, যে হ্যাঁ আমি কোয়ান্টাম কম্পিউটিং এ খুবই আগ্রহী, আমি জয়েন করতে চাই কোয়ান্টাম রেভলিউশন বা হোয়াট এভার আমরা এটার নাম দিই। তো কোয়ান্টাম কম্পিউটিং কোম্পানিগুলো তাদের জবে কি চাচ্ছে, সেই স্কিল গুলো গ্রো করার জন্য আমার কি করা উচিত, হুম। এবং সেই কি করা উচিত থেকেই শুরু হোক আপনার যাত্রা। এটা হোক আপনি সাবস্ক্রিপশন কিনে ইউনিভার্সিটি ডিগ্রির মাধ্যমে, বা ওপেন সোর্স কন্টেন্ট থেকে সেলফ স্টাডির মাধ্যমে, হোয়াট এভার ইট টেক্স, আপনি সেভাবে আপনাকে নিজেকে প্রিপেয়ার করুন, যেন দিন শেষে আপনার স্কিল সেট কোম্পানি যা চাচ্ছে সেই স্কিল সেটের সাথে ম্যাচ করে। এবং ওকে। এটা আমি বলবো যে শুধুমাত্র কোয়ান্টাম কম্পিউটিং এর জন্য সত্য এরকম না, যে কোনো ফিল্ডের জন্য এই রিভার্স ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচটা অ্যাডপ্ট করাই যায়। আহ, আহ, কেউ হতে পারে যে কম্পিউটার আর্কিটেক্ট হতে চায়, তার জন্য একই ফর্মুলা, এটা পসিবল। আরো দুই একটা কথা আমি এখানে বলতে চাই। আহ, যখন আমরা খুব ইয়াং থাকি আমাদের স্বপ্ন বড় থাকে, এবং আমরা যেটা চাই যে উই ওয়ান্ট টু বি হিরো, যে আমরা চাই যে ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট প্রবলেম গুলো আমরাই সলভ করব আর কি। তো এই মাইন্ডসেটে কোনো ভুল নাই, কোনো রং নাই। আহ, আমি হ্যাপি যে আপনি যদি জানেন বুঝেন যে আপনার এখতিয়ার বা ক্ষমতা আছে দুনিয়াকে বদলে ফেলার, অবশ্যই আপনি যান, দুনিয়া বদলানোর জন্য যা করা দরকার করেন। কিন্তু এটার একটা বাস্তববাদী ভার্সনও আছে, যে আমাদের বেশিরভাগের দ্বারা দুনিয়া উদ্ধার বা দুনিয়া বদলানো হবে না। আমরা যেটা করতে পারি আমাদের নিজেদের বদলাতে পারি আর কি, খুব স্মল কন্ট্রিবিউশন করতে পারি আর কি। তো আমরা যদি এই জিনিসটার সাথে মেক পিস করতে পারি যে আমাকে দিয়ে দুনিয়া বদলানো হবে না, দুনিয়া বদলানো বলতে আমি বলতেছি একদম রেভলিউশনারি কিছু ডিসকভার ইনভেন্ট করা, এটা সবার পক্ষে সম্ভব না। 700 কোটি মানুষ কয়জন আইনস্টাইন বা কয়জন নিউটন? তো আমরা বেশিরভাগই, আমি সহ অনেকেই আমরা হচ্ছে এভারেজ বা স্লাইটলি অ্যাভাব এভারেজ, মানে একদম রেভলিউশন দুনিয়া বদলে দেওয়ার মতো না। সেক্ষেত্রে আমরা যারা বুঝে ফেলেছি যে আমাদের ক্যাপাবিলিটি কতখানি, আমরা একটা মোর প্র্যাগমেটিক পাথ নিতে পারি। সেটা হচ্ছে যে একদম সম্পূর্ণ নতুন কিছু করার দরকার নেই। আপনি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হন, ফর এক্সাম্পল ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, অনেক সময় আমরা চাই যাই আমরা একদম খুব নতুন ইউনিক নভেল রিসার্চ করব, এটার দরকার নাই। আমি বলি যে শুরু করেন রিক্রিয়েশন দিয়ে, যে অলরেডি কিছু একটা অলরেডি ডান, ধরেন গিটহাব রিপোজিটরিও দেওয়া আছে, কোড দেওয়া আছে, বা একদম সলভ একটা প্রবলেম সলিউশন সহ দেওয়া আছে। আপনি চেষ্টা করেন সেই সলভ প্রবলেমটা নিয়ে নিজে নিজে সলভ করতে পারেন নাকি সেটা চেষ্টা করেন আর কি। হুম। আহ, সেটা করে যদি রিক্রিয়েটও করতে পারেন, এটাও কিন্তু খুব একটা বড় কন্ট্রিবিউশন আপনার নিজের জন্য, আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য। তারপরে আপনি এই সলভ করতে গিয়ে দেখবেন যে আহ, কিছু নতুন ইনোভেশন, খুব স্মল ইনোভেশন আপনার মাথায় চলে আসে এবং সেগুলো ইমপ্লিমেন্ট করেন। তাই আমি বলবো যে আমাদের ইউনিভার্সিটির ছাত্র যারা আছে, বা একটু সিনিয়র যারা থার্ড বা ফোর্থ ইয়ারের যারা রিসার্চ করতে চাচ্ছি বা কিছু করতে চাচ্ছি, সর্বদা একদম নভেল নতুন ওয়ার্ল্ড ব্রেকিং রিসার্চের দরকার নাই। আহ, কিছু ক্ষেত্রে রিক্রিয়েশন দিয়ে শুরু হোক, রিক্রিয়েট করার পরেই করতে করতে আপনি অনেক কিছু শিখতে পারবেন আর কি। তো সামারি হচ্ছে যে আপনারা দেখেন যে হোয়াট স্কিলস আর ইন ডিমান্ড, ওই স্কিল গুলো গ্রো করার জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করেন। বর্তমানে এলএলএম চ্যাট জিপিটির যুগে কিছু শেখা নট ডিফিকাল্ট। আপনি যদি শিখতে চান বা জানেন যে কি শিখতে হবে, সেটা জানেন, তারপর শেখা শুরু করেন। দেন আপনার ক্যাপাবিলিটি বা এবিলিটিটা বুঝেন, মেক পিস করেন। আহ, তারপর হতে পারে যে একটা জিনিস রিক্রিয়েট করার মাধ্যমে আপনার যাত্রা শুরু হোক আর কি। Okay, এটা খুবই ভালো বলছেন। আসলে আমরাও যখন ফার্স্ট শুরু করছি মনে হতো যে আচ্ছা একটা নতুন কিছু শিখে ফেললাম, ওকে আমি তো হুম এখন এটা দিয়ে দুনিয়াই চেঞ্জ করে ফেলবো। হুম বাট হুম হুম বাস্তব যখন করতে গেছি দেখা গেছে যে হুম না, এটার অনেক ব্যাপার স্যাপার আছে, যে হুম হুম চাইলে আমি নোবেল প্রাইজ পেয়ে যেতে পারবো না, হুম হুম এবং হুম একজনের অনেক দীর্ঘদিনের স্যাক্রিফাইস এবং
সেই লেভেলের জ্ঞান অর্জন, এবং এতে তো ক্ষতি নাই, আমি যতটুকুই হুম অর্জন করতে পারি এটাই হুম আমার হুম লাভ, এটাই আমার হুম স্কিল ডেভেলপমেন্ট। হুম সো আমার আপনার এই কথাটা খুব ভালো লাগছে যে গিয়ে হতাশ হয়ে জিনিসটা থেকে একদম ব্যাক চলে আসার চাইতে বরং বাস্তববাদী অ্যাপ্রোচ নিয়ে বা প্র্যাগমেটিক অ্যাপ্রোচ হুম নিলে ক্রমান্বয়ে নিজের স্কিলের যেমন উন্নতি হবে, হুম হুম। নিজেকে আহ, মনে হবে না যে যে ইম্পোস্টার সিনড্রোমটা থেকে নিজেকে হ্যাঁ হ্যাঁ, ইয়ে করা যাবে। অবশ্যই। এটা আমার খুব ভালো লাগছে। তো এবার আমি যদি আসি যে যে আপনি বললেন যে 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 স্কিল গুলো চাচ্ছে সেগুলো হুম হুম ওভারঅল, তারপরেও কিছু, হুম আমি অ্যালগোরিদমের কথা যেহেতু বললাম, তার তার মানে হুম সেখানে খুব ভালো একটা ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশনটা হুম কিন্তু হুম আমাদের দরকার হবে। হুম হুম তো হুম কোন কোন জিনিসগুলো একদম এসেনশিয়াল যে জানাই লাগবে, সে আমরা যখন বুয়েটে পড়লাম আমাদের লিনিয়ার অ্যালজেব্রা ছিল, হুম বা হুম আমরা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস করলাম, হুম বা হুম বিভিন্ন কিছু জিনিসগুলো করলাম, দেখা যাচ্ছে হুম যে তখন আমরা ম্যাথ করছি বাট হুম। বুঝতে পারি না যে এটা পরে গিয়ে কি কাজে লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ। তো ওই জিনিসটি যদি একটু বলতেন যে কোন না 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 ম্যাথমেটিক্যাল না না। ফাউন্ডেশন গুলো এখন হ্যাঁ হ্যাঁ। খুব বেশি দরকার এই আচ্ছা কোয়ান্টাম। আচ্ছা আচ্ছা। খুবই চমৎকার প্রশ্ন এবং খুবই চমৎকার পয়েন্ট। তো শুরু করি তোমার প্রশ্নের ডিরেক্ট অ্যান্সার দিয়ে। তো কোয়ান্টাম লিনিয়ার অ্যালজেব্রা এবং প্রবাবিলিটি দুটো খুবই প্রয়োজন এবং দরকার। এবং একটা প্রবলেম তুমি যেটা আইডেন্টিফাই করলা যে হ্যাঁ আমরা ম্যাথ করছি, লিনিয়ার অ্যালজেব্রা করছি, ম্যাট্রিক্স এর আইগেন ভ্যালু আইগেন ভেক্টর বের করছি, কিন্তু কখনো বুঝি নাই বা জানার চেষ্টা করি নাই যে মানে এটা আসলে ইউজটা কি, যে একটা ম্যাট্রিক্স, র্যান্ডম একটা ম্যাট্রিক্স আইগেন ভ্যালু সলভ করে কি আসছে কি যাচ্ছে। যেটা আমি যে মানে আমার চাকরি জীবনে এসে কিছুটা রিয়ালাইজ করলাম যে এই আইগেন ভ্যালুর কি মূল্য, কি ডিমান্ড। স্পেশালি আমি দেখো আ- আজকের আলোচনায় বেশ কয়েকবার কেমিস্ট্রি ইলেকট্রনিক স্ট্রাকচারের কথা ধরো বলেছি আর কি, ঠিক আছে? তো এই কেমিস্ট্রি ইলেকট্রনিক স্ট্রাকচার বের করার সংক্রান্ত একটা প্রবলেম আছে যে কোনো একটা মলিকুলের গ্রাউন্ড স্টেট এনার্জি কত হবে এটা আমরা বের করতে চাই। তো দেখা যায় এই গ্রাউন্ড স্টেট এনার্জিটা বের করার জন্য যেটা আমরা করি, মলিকিউলের এনার্জিকে আমরা একটা মেট্রিক্সে ফার্স্টে রূপান্তর করি, দেন ওই মেট্রিক্সটার আইগেন ভ্যালু বের করি আর কি। এবং যে মিনিমাম আইগেন ভ্যালু সেটাই হয়ে যাচ্ছে আমাদের গ্রাউন্ড স্টেট এনার্জি আর কি। তো এটাই হচ্ছে দেখো যে আইগেন ভ্যালুর যে একদম ডিরেক্ট বা লিনিয়ার অ্যালজেব্রার একদম ডিরেক্ট অ্যাপ্লিকেশন। কিন্তু মানে ছাত্র অবস্থা যখন আমরা পড়েছি মানে এই কানেকশন গুলো কখনো মেক করতে পারিনি। কিন্তু যদি একদম ম্যাথের ফাউন্ডেশনের দিক থেকে যদি আমরা চিন্তা করি, হ্যাঁ লিনিয়ার অ্যালজেব্রা প্রবাবিলিটি এইটার খুবই প্রয়োজন। কেউ যদি ধরো একদম কোয়ান্টাম থিওরিটিক্যাল কোয়ান্টাম অ্যালগোরিদম সাইডে কাজ করতে চায়, আহ, সেক্ষেত্রে হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্স জানার প্রয়োজন আছে। আহ, এটা হচ্ছে ধরো ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশনের ব্যাপারগুলা। আসলে মানে যেটা বললাম যে কোয়ান্টাম কম্পিউটিং একটা ফুল প্যারাডিম, যেটা মানে ম্যাথস লাগে যদি তুমি একটু থিওরি রিলেটেড কাজ বা অ্যালগোরিদম ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করতে চাও সেই জায়গাটাতে। কিন্তু এমন অনেক কাজ আছে যেখানে তোমার হেভি ম্যাথের কোনো দরকার নাই। ফর এক্সাম্পল তুমি যদি কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ফিল্ডের হও, মানে কোয়ান্টাম কম্পিউটিং এ অনেক প্রবলেম আছে একদম ডিরেক্টলি রিলেটেড টু তোমার সিএসি, মানে সিএসি ইলেকট্রিক্যাল রিলেটেড আর কি। আহ, ধরো যে যে কারো যদি কম্পিউটার অর্গানাইজেশন বা কোয়ান্টাম আর্কিটেকচারের কনসেপ্ট জানা থাকে, অনেক কিছু আছে যে কম্পিউটার অর্গানাইজেশনের কনসেপ্টের সাথে খুবই রিলেটেড। তারপর কোয়ান্টাম কম্পিউটিং এর অনেক কাজে তোমার এফপিজিএ খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ হয়। তো এফপিজিএ প্রোগ্রামিং ইন্টারফেসিং, ধরো এটা কিন্তু ইলেকট্রিক্যালের সাথে খুব একটা বড় কানেকশন আছে। অনেক সময় যে কিউবিট আমরা যে ম্যানুফ্যাকচার করি, এটা ফ্যাব্রিকেশন টেস্টিং মেজারমেন্ট, এখানেও ধরো ইলেকট্রিক্যাল এর কিছু মানে ওভারল্যাপ এখানে আছে আর কি। তো আমি যেটা বলতেছি যে হ্যাঁ কিছু ম্যাথ ব্যাকগ্রাউন্ড লাগে কোয়ান্টাম কম্পিউটিং এ, কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং এর অনেক টপিক আছে যেখানে তোমার একদম ওই যে হার্ডকোর হেভি ম্যাথ দরকার নাই। ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, অনেক কনসেপ্টের ডিরেক্ট ইউজ এখানে আছে। তো সেজন্য যেটা আমি সাজেশন যে মানে একটু স্টাডি করা যে কোয়ান্টাম কম্পিউটিং প্যারাডিমে কি কি লেয়ার বা কি কি স্ট্যাক আছে, কোন স্ট্যাক তোমার সাথে বেশি যায়। কেউ ম্যাথ পারবে কেউ ম্যাথ পারবে না, যে ম্যাথ পারবে না সে হয়তো ধরো এই আহ, আহ, মানে প্রোগ্রামিং অ্যালগোরিদমিক কমপ্লেক্সিটি কমে আনা ডাটা স্ট্রাকচার এগুলোর সাথে মোর ওয়েল ভার্সড, এগুলোরও কিন্তু ডিরেক্ট অ্যাপ্লিকেশন আছে আর কি। যে তো কোয়ান্টাম কম্পিউটিং করতে গেলে সবাইকে যে ম্যাথ জানতে হবে এটা যেন আমরা না ভাবি।
খুবই ভালো। একটা ভালো একটা ডিরেকশন পাওয়া গেলো যে আসলে কোন জিনিসগুলো জানাবে। আমি অনেকগুলো স্ট্যাক তো হুম হুম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও পরে দেখা গেল যে হুম সে হয়তো ওই যে আয়ন কিউর যে আয়ন ট্র্যাপিং হুম সিস্টেম হুম সেটা নিয়ে সে পড়াশোনা করতে পারে, সেটা নিয়ে হুম সে হুম কন্ট্রিবিউশন করতে পারে। হুম হুম তো ফটোনিক্স রিলেটেড জিনিসগুলো সে জানতে পারে, হুম সেটাকেও হুম হুম কন্ট্রিবিউশন করতে পারে। হুম হুম। এবার যেমন একটু ছোট অ্যাড করে যাই, যেমন ধরো যে এই আমরা সুপার কন্ডাক্টিং কিউবিট যে টেকনোলজিটা আছে, এখানে আরএফ বা মাইক্রোওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ইএম সিমুলেশনের খুবই হেভি ইউজ হয় আর কি। wow, কারণ সুপার কন্ডাক্টিং কিউবিট একটার সাথে আরেকটা যে কানেক্টেড, এই কানেকশন গুলা হয় হচ্ছে তোমার আরএফ রেজোনেটর দিয়ে আর কি। তো এই কানেকশনে আরএফ ওয়েভ কিভাবে প্রপাগেট করবে, কিভাবে এফেক্ট করবে, তো যারা ধরো মাইক্রোওয়েভ এনসিস এইচএফ এসএস সফটওয়্যার নিয়ে কাজ করে, তাদের এখানে ধরো ডিরেক্ট কাজ করার বা সুযোগ বা সুবিধা বা অপরচুনিটি আছে আর কি। ছোট একটা অ্যানেকডোট। এটা ভালো ডিরেকশনাল ইয়ে ছিল। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে বা হুম শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং না, যে কোনো জায়গায় দেখা যায় যে প্রোগ্রামিং সিমুলেশন এগুলো করতেই হুম হয়, হুম যেহেতু আমরা হুম হ্যান্ডস অন হুম হুম কোয়ান্টাম কম্পিউটার পাচ্ছি না। হুম তো হুম সেক্ষেত্রে একজন বিগিনার সে হুম আন্ডারগ্রেড লেভেলে শুরু করতেছে বা হুম ইভেন হুম সে আমি শুরু করতে চাচ্ছি, হুম 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 সেক্ষেত্রে আমি কিভাবে, ওই যে আপনি বলেন যে কিছু লার্নিং প্ল্যাটফর্ম আছে, খুব ভালো হুম কথা, হুম বাট হুম 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 যদি কিসকিটের কথা বললেন একটা হুম হুম লাইব্রেরি, হুম হুম আরো কি কি হুম জিনিসগুলো, হুম আরো অনেকগুলো নাম আপনি বলেছেন, বাট আমি একদম হুম বেসিক লেভেল থেকে শুরু করতে যাচ্ছি যে হুম হুম আমি সিমুলেট করব বা হুম হুম শুরু করব, তো হুম হুম। ওইটা কিভাবে করবে প্রোগ্রামিং বা সিমুলেশন টুল দিয়ে, বা ওই স্কিলটা কিভাবে আচ্ছা সে ডেভেলপ করবে? আচ্ছা, এখন এখানে এটার উত্তর একটু আবার একটা বায়াসড একটা উত্তর দেই। বায়াসড এই কারণে না যে আমি বর্তমানে আইবিএম এ কর্মরত, কিন্তু আইবিএম এ কাজ করার আগেও তো ধরো আমি আমার পিএইচডি তে কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কাজ করেছি। তো হুম, তখনও ধরো আমি কিসকিট ইউজ করে বড় হয়েছি বলতে পারো, বা আমার কোয়ান্টাম সরি পিএইচডি কমপ্লিট করেছি। তো এই কারণে আমার কিসকিটের প্রতি একটা আহ, হালকা ভালোবাসা বায়াস, যেটাই আমরা নাম দিই, এটা আছে আর কি। তো এখন তোমার কোশ্চেন তাহলে একটা জেনেরিক জেনারেল অ্যান্সার দেই আর কি। হুম, তো ধরো যে মানে এখানে যে মেইন কনসেপ্টটা, যে ধরো কোয়ান্টাম কম্পিউটিং এ কম্পিটিশন রান করতে গেলে কি লাগবে, আমার একটা কোয়ান্টাম সার্কিট লাগবে। মানে এই সার্কিটটাকে একদম মানে ক্লাসিক্যাল সার্কিটের এন্ড অর সরি ট্রানজিস্টর পি মস এন মস কানেক্টেড ওভাবে চিন্তা না করি, একটু আলাদা আর কি। কিন্তু চিন্তা করতে পারো এখানে যে আমাদের ক্লাসিক্যাল সার্কিটে বিভিন্ন গেট থাকে, গেটের এক সাইডে আমরা ইনপুট দিই, আরেক সাইডে আমাদের আউটপুট আসে। কোয়ান্টাম সার্কিটও মোটামুটি একই রকম একটা মডেল, আমরা মেন্টাল মডেল চিন্তা করতে পারি। ইনপুট থাকবে, কিছু সিকোয়েন্স অফ গেট থাকবে, তারপর আউটপুট আসবে আর কি। তো কোয়ান্টাম সার্কিট এটা আমাদের কনস্ট্রাক্ট করে রান করে সে আউটপুট দেখা। তো এটার জন্য যেটা করা যায়, যেটা বললাম যে আইবিএম কোয়ান্টাম প্ল্যাটফর্মে যে কেউ কিছু রেস্ট্রিকশন বাদে ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারে, এবং ফ্রি অ্যাকাউন্টের অংশ হিসেবে 10 মিনিট পার মান্থ কিন্তু রিয়েল কম্পিউটার ইউজ করতে পারে আর কি। তো কেউ যদি চায়, বা কেউ যদি বলে আমার তো রিয়েল কম্পিউটার নাই, আমার ক্লাসিক্যাল ল্যাপটপ আছে, ক্লাসিক্যাল কম্পিউটেশন কোড তো আমি এখানে রান করতে পারি, কিন্তু আমার রিয়েল কম্পিউটার নাই, আমি কোয়ান্টাম কোড কিভাবে রিয়েল কম্পিউটারে রান করব? তো উত্তর হচ্ছে যে তোমার নিজের পার্সোনাল থাকার দরকার নেই। ক্লাউডের থ্রুতে, ধরো আইবিএম ক্লাউডের থ্রুতে তুমি 10 মিনিট পার মান্থ কিন্তু অ্যাক্সেস করতে পারো। এবং স্টুডেন্ট যদি আমি বলবো, এটা খুবই ভালো একটা সুযোগ। 10 মিনিট কিন্তু কম না খুব একটা। আহ, তারপর আরেকটা যেটা হচ্ছে যে তুমি যদি কোনো ভালো রিসার্চ চিন্তা প্রপোজাল থাকে, রিসার্চ গ্রান্টের জন্য অ্যাপ্লাই করা যায়। তো দেখা যায় যে রিসার্চ ক্রেডিটের আওতায় এই কোয়ান্টাম কম্পিউটিং এ 10 মিনিটের বেশি, মানে আরো বেশি অ্যাক্সেস, বেশি মিনিট ইত্যাদি পাওয়া যায় আর কি। তো এটা হচ্ছে যে রিয়েল কম্পিউটার, কোয়ান্টাম কম্পিউটার ইউজ করার একটা উপায় হচ্ছে যে থ্রু আইবিএম কোয়ান্টাম প্ল্যাটফর্ম, ফ্রি অ্যাক্সেস কিন্তু আছে স্টুডেন্টদের জন্য বা যে কারোর জন্য, মানে কিছু রেস্ট্রিকশন বাদে, রেস্ট্রিক্টেড কান্ট্রি বাদে। আহ, এটা ছাড়াও সিমুলেটর আছে, কোয়ান্টাম সার্কিট সিমুলেটর আছে। আহ, যেমন আমরা যদি উদাহরণ করি, আমরা যদি ক্লাসিক্যাল চিন্তা করি, যে আমরা আহ, যদি কোনো একটা সার্কিট ডিজাইন করি ক্লাসিক্যালি, আমরা কিন্তু ডিরেক্টলি কিন্তু সার্কিটটা ব্রেডবোর্ডে যে বানায় ফেলি, বা একদম ফ্যাবে পাঠায় ফ্যাব্রিকেটেড আইসি বানিয়ে নিয়ে আসি, ঘটনা কিন্তু এরকম না। আমরা শুরুতে কি করি, পি স্পাইস, এইচ স্পাইস, কেডেন্স,
এসবে কিন্তু আমরা সার্কিটটা কনস্ট্রাক্ট করে সিমুলেট করতে পারি। তো হুম একইভাবে কিছু এরকম কোয়ান্টাম সার্কিট সিমুলেটর আছে। তো কোয়ান্টাম সার্কিট সিমুলেটর বিভিন্ন কোয়ান্টাম সফটওয়্যার প্যাকেজ বা এসডিকে এর আন্ডারে বিভিন্ন প্রকার আছে। তো কিসকিটের একটা আছে কিসকিট এইআর। তো কিসকিট এন্ড প্লাস কিসকিট এইআর ইউজ করে তুমি কোয়ান্টাম সার্কিট কনস্ট্রাক্ট রান করে আউটপুট আইডিয়ালি কি হতে পারে সেটা কিন্তু তুমি দেখতে পারবা। যে কোনো যে কেউ যদি আগ্রহী হয় সেটা কিন্তু দেখতে পারে। তো শুধু কিসকিট না, কিসকিট ছাড়াও আরো কিছু মানে অনেকগুলোই ওপেন সোর্স মানে এরকম কোয়ান্টাম এসডিকে আছে। কয়েকটা নাম আমি বলতে পারি, যেমন সার্ক ফ্রম গুগল, টিকেট, টি কে ইটি হুম ফ্রম কন্টিনিউয়াম, তারপর পেনিলেন ফ্রম জানাডু, তারপর কুডাকিউ ফ্রম এনভিডিয়া। তো এরকম হচ্ছে যে মানে এরা হচ্ছে যে আহ, কিছুটা বলতে পারো যে কোয়ান্টাম মিস্ট্রিকে অনেকগুলো ফিচার দেয়। আহ, কিছু এখন আসলে কোয়ান্টাম ইজডিকেরও রকম ফের আছে। কিছু কোয়ান্টাম ইজডিকে তোমাকে সুযোগ দেয় কোয়ান্টাম সার্কিট কনস্ট্রাক্ট করে রান করে আউটপুট দেখার। কিছু সার্কিট কিছু এসডিকে তোমাকে ফিচার দেয় রিয়েল হার্ডওয়্যারে বিভিন্ন অ্যাডভান্স টেকনিক ইউজ করে সার্কিট রান করার। তো এই কয়েকটা আমি নাম বললাম, কিন্তু এটা ছাড়াও আরো নানা প্রকার এসডিকে আছে। কেউ কেউ মানে লন্ড্রি লিস্ট অফ ফিচার অফার করে, কেউ কেউ খুবই স্পেসিফিক ফিচার অফার করে আর কি। কিন্তু যেটাই বলি বেশিরভাগই ওপেন সোর্স। কেউ যদি আসলে আগ্রহী হয় নিজের ল্যাপটপে এই সফটওয়্যার গুলো ইনস্টল করে কোয়ান্টাম সার্কিট ক্রিয়েট করে রান করতে পারবে। আবার আইবিএম এর কোয়ান্টাম প্ল্যাটফর্মে একটা কম্পোজার আছে, মানে এটা অনলাইন কম্পোজার, যেখানে তুমি ধরো ড্র্যাগ এন্ড ড্রপ করে গেট বসায় সার্কিট বানায় ওইখানে মানে অনলাইন ওয়েবসাইট ব্রাউজারের মাধ্যমে রান করতে পারবা। নাইস, থ্যাংক ইউ ভাই, মানে এটা খুবই রিসার্চফুল একটা ইনফরমেশন ছিল। হুম নেক্সট থিং হচ্ছে ওকে, আমি এগুলো ইউজ করলাম, স্কিল ডেভেলপ হুম করলাম। হুম এবার একটা জিনিস চলে আসে যে নাও ইন্টারডিসিপ্লিনারি কি স্কিল আমি এখানে হুম অ্যাড করতে পারি। যে সে হুম আমি হুম যদি আমার এআই পার্সপেক্টিভ থেকে বলি, একটা কথা হুম এখন ওই যে ফিউজ হুম করার চেষ্টা থাকে যে হুম কোয়ান্টাম হুম এমএল, হুম হুম কোয়ান্টাম এআই, কোয়ান্টাম হুম হুম এলএলএম বা এরকম অনেক হুম কিছু। হুম হুম সো আর দে রিয়েল, আর দে হুম সামথিং লেজিটিমেট, মানে হুম হুম এগুলাতে আমার যাওয়ার জন্য কোন ধরনের ক্যারিয়ার রোল আছে আমার জন্য, বা হচ্ছে এগুলো করার জন্য আসলে আমাকে কিভাবে এগুলোদেরকে কম্বাইন করা লাগবে, আচ্ছা এটার আচ্ছা আচ্ছা ক্ষেত্রে কি ধরনের ইন্টারডিসিপ্লিনারি স্কিল আমার দরকার। আচ্ছা 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 চমৎকার প্রশ্ন আর কি। তো কোয়ান্টাম আর এমএল বা এআই যেটাই নাম দিই, এখানে আসলে দুইটা থ্রেডে আলোচনা চলে ইন দ্য কমিউনিটি। একটা হচ্ছে এআই ফর কোয়ান্টাম, আর একটা হচ্ছে কোয়ান্টাম ফর এআই। হুম তো এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে ফার্স্টে শুরু করি, ধরো এআই ফর কোয়ান্টাম দিয়ে যদি আমরা শুরু করি। তো কোয়ান্টাম কম্পিউটিং এ যেটা বললাম যে ফুল স্ট্যাকের অনেক জায়গায় হচ্ছে যে মানে ক্লাসিক্যাল নলেজের ব্যবহার বা ক্লাসিক্যাল কনসেপ্টের ব্যবহার আছে আর কি। তো এই কোয়ান্টাম কম্পিউটিং এর কোন স্ট্যাকে এআই অ্যাপ্লাই করে আমরা মোর অপটিমাইজ মোর এফিশিয়েন্ট করতে পারি, সেই থ্রেডে এক ধরনের রিসার্চ বা ডিসকাশন হয়। একটা উদাহরণ দিতে পারি আর কি। উদাহরণটা হচ্ছে এই যে আমি কোয়ান্টাম সার্কিটের কথা বললাম, এটা তো আমি দিন শেষে কোনো একটা রিয়েল কোয়ান্টাম কম্পিউটারে রান করব। তো এই কোয়ান্টাম সার্কিট বলি বা কোয়ান্টাম প্রোগ্রাম বলি, যেটাই বলি আমরা, এটা ডেসক্রিপশনটা লিখি, কোনো একটা হাই লেভেল ডেসক্রিপশন লিখি, যেটা বিভিন্ন লেয়ার অফ অপটিমাইজেশন ট্রান্সফরমেশন বা সহজ বাংলায় কম্পাইলেশনের ভিতর দিয়ে যায়, যার পর এমন একটা ফরম্যাটে আসে যেটা হচ্ছে রিয়েল কম্পিউটারে রান করা পসিবল। এটা ক্লাসিক্যাল কিন্তু একই কথা। আমি হিউম্যান কোডে কোনো ধরো সি প্লাস প্লাস বা একটা পাইথন কোড লিখছি, যেটা কম্পাইলার দিয়ে গিয়ে মেশিন কোডে ট্রান্সফার হচ্ছে, ট্রান্সলেটেড হচ্ছে, এবং মেশিন কোডটা আমার সিপিইউ তে রান হচ্ছে আর কি। তো কোয়ান্টামেও একই কনসেপ্ট আছে আর কি। আমি একটা হাই লেভেল একটা ডিসক্রিপশন লিখবো, যেটা আমার কম্পাইলেশন হবে আর কি। তো দেখা যাচ্ছে এই কম্পাইলেশন ডিফারেন্ট স্টেজে স্টেজে হয়। কিছু স্টেজে আছে যে ক্লাসিক্যাল মেশিন লার্নিং কনসেপ্ট লাইক রেইনফোর্সমেন্ট লার্নিং, এটা ব্যবহার করে আমি এই অপটিমাইজেশন গুলো ট্রান্সফরমেশন গুলো আরো মোর এফিশিয়েন্ট করতে পারি আর কি। আহ, তো এই নিয়ে ধরো যে যথেষ্ট পরিমাণ রিসার্চ বা ডিসকাশন হয়। যেমন আইবিএম এর একটা
এআই ট্রান্সপাইলারই আছে, যেটা দিয়ে আমি কোয়ান্টাম সার্কিট হাই লেভেল থেকে মেশিন কম্প্যাটিবল ফরম্যাটে ট্রান্সফার করতে পারবো আর কি। তো এটা হচ্ছে যে এআই ইউজ করে আমি কোয়ান্টাম কম্পিউটিংকে কিভাবে বুস্ট দিতে পারি আর কি। ওকে, এটা একটা থ্রেড। তো এখানে হচ্ছে যে তোমার ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ বা কাজের সুযোগ আছে, যে যারা একদম কোয়ান্টাম সার্কিট পিপল, তারা হয়তো ধরো জানে যে সার্কিট ট্রান্সফরমেশন কিভাবে করতে হবে, কি দরকার সার্কিট ট্রান্সফরমেশনের বটলনেক গুলা কি সেটা জানে। কিন্তু যারা একদম হার্ড করে এমএল ফোক্স, তারা হয়তো বা জানে যে রেইনফোর্সমেন্ট লার্নিংটা কি। তো দুইজনের মেলবন্ধন হয়ে হবে যে রেইনফোর্সমেন্ট লার্নিং বা যে কোনো এআই টেকনিক অ্যাপ্লাই করে আমি আমার এই কোয়ান্টামকে কিছুটা বুস্ট দিলাম। সেটা হতে পারে এই কম্পাইলেশনে, সেটা হতে পারে অন্য কোনো ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে যেটা হতে পারে, উদাহরণ যদি নাই দিই, খালি আমরা একটাতে স্টিক থাকি সময়ের তাগিদে। হুম, তারপরের থ্রেডটা যেটা হচ্ছে যে কোয়ান্টাম ফর এআই। হুম, হুম, তো দেখা যাচ্ছে যে আমাদের যে বিভিন্ন কোয়ান্টাম কম্পিউটিং, সরি, এআই মডেল আছে, নিউরাল নেটওয়ার্ক থেকে শুরু করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেটাই বলি, এগুলো হচ্ছে ধরো ক্লাসিক্যাল এআই বা মেশিন লার্নিং এ এই কনসেপ্ট গুলো আছে আর কি। তো অবশ্যই এদেরও কিছু বটলনেক আছে। আহ, ধরা ধরতে পারি আমরা যে দিনের পর দিন আমাদের জিপিইউ কম্পিউট রিকোয়ারমেন্ট বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। আহ, তো এই প্রবলেম গুলো বা এই বটলনেক গুলো কোয়ান্টাম কোনোভাবে কি আমাদেরকে হেল্প করতে পারে নাকি? আহ, মানে আমি ধরো যে একটা মেশিন লার্নিং করলাম, কিন্তু কোয়ান্টাম ইউজ করে কি একটু কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে আমি আমার এই মেশিন লার্নিংটা করতে পারি নাকি? যেটা আমাদের কি করবে, এই যে হার্ডওয়্যার রিসোর্স রিকোয়ারমেন্ট, মেমোরির যেই বটলনেক আছে, এটা কি কোনোভাবে সলভ করা যায় নাকি? যে আমি কোয়ান্টাম মেশিন লার্নিং বা কিউএমএল ব্যবহার করে ক্লাসিক্যাল মেশিন লার্নিং এর কোনো বটলনেক কি আমি সলভ করতে পারি নাকি? সেই বটলনেক যে মেমোরি রিলেটেড হতে হবে, নট নেসেসারি, যে কোনো বটলনেক, মানে উদাহরণের তাগিদে সলভ করতে পারি নাকি উইথ সেম অর বেটার অ্যাকুরেসি। তো কোয়ান্টাম দিয়ে ক্লাসিক্যাল এমএল কে কিভাবে হেল্প করা যায় এ নিয়েও ধরো একদল কাজ করছে। আহ, তো এখানে ধরো তোমার ওই বোথ সাইড একটা ইন্টারডিসিপ্লিনারি কাজ বা কাজের সুযোগ আছে, এআই ফর কোয়ান্টাম প্লাস কোয়ান্টাম ফর এআই। এটা হচ্ছে যে মানে কমিউনিটিতে প্রচলিত রিসার্চ থ্রেড বা ডিসকাশন থ্রেড। বাহ, এটা বেশ ভালো ইয়ে থাকলো। এখন আমরা মোটামুটি থার্ড সেকশনটাও শেষ করে ফেললাম। এবার একটা খুবই ডিফিকাল্ট একটা সেকশনে যাব, সেটা হচ্ছে যে সবকিছুরই তো মানে মানে যে বলে না যে আশীর্বাদ থাকে আবার অভিশাপও থাকে, সো চ্যালেঞ্জ থাকে, আবার কিছু অ্যাডভান্টেজও থাকে। তো আমরা এখন এই চ্যালেঞ্জ, এথিক্যাল কনসিডারেশন, রিস্ক এগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা। যেমন সে এই যে আমি প্রথম দিকে একটা কথা যে বলছিলাম যে হচ্ছে ক্রিপ্টোগ্রাফিতে বা সে আমরা এখন যে পাসওয়ার্ড প্রোটেক্টেড একটা সিস্টেম আমরা ইউজ করি, সেটা ফিনান্সিয়াল ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে ক্রেডিট কার্ড ট্রানজাকশন বা অনেক কিছুতে। এখন যে জিনিসটা আগে হয়তো ব্রেক করা কোনো একটা মানে ক্রিপ্টোগ্রাফিক একটা কোনো লেয়ার ব্রেক করা, যেটা হয়তো ক্লাসিক্যাল কম্পিউটারের দ্বারা সম্ভব ছিল না, হয়তো বা হচ্ছে হয়তো, যে কোয়ান্টাম কম্পিউটার দিয়ে সেটা ব্রেক করা পসিবল হচ্ছে। তো এখন তাহলে আমি এই যে লেয়ার গুলো আগে একটা এনক্রিপশন মেথোডোলজি দিয়ে আম, ইয়ে ছিল মানে সিকিউর ছিল, তখন আমাদেরকে পুরো জিনিসটাকে নতুন করে আবার চিন্তা করতে হবে না যখন যদি কোয়ান্টাম জিনিসগুলো চলে আসে ইন আ কমার্শিয়াল স্কেল? চমৎকার একটা পয়েন্ট। হ্যাঁ, এথিক্যাল, মোরাল ও রিস্ক সাইডে এটা সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর। যে কোয়ান্টাম কম্পিউটার, যে শর অ্যালগোরিদমের কথা আমরা শুরুতে আমরা বলে আসছি, এটা দিয়ে আমরা যে বর্তমান যে ইন্টারনেটের সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার যেটা দাঁড়িয়ে আছে ধরো আরএস এনক্রিপশনের উপর, এটা থিওরিটিক্যাল অন পেপার ব্রেক করা সম্ভব যখন আমাদের কাছে একটা সাফিসিয়েন্টলি লার্জ বা পাওয়ারফুল ফল্ট টলারেন্ট কোয়ান্টাম কম্পিউটার আসবে আর কি। এবং অবশ্যই এটা যদি নেফারিয়াস এন্টিটির হাতে পড়ে, তারা এটাকে মিসইউজ করবে, করতে পারে, এবং অবশ্যই এটা একটা রিস্ক ফ্যাক্টর আর কি। এজন্যই এই রিস্ক ফ্যাক্টরটাকে মিনিমাইজ করার জন্য বা একদম কমপ্লিটলি এলিমিনেট করার জন্য আহ, একটা রিসার্চ থ্রেড বলো বা একটা কাজের থ্রেড আছে, যেটাকে আমরা বলি হচ্ছে পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি।
এটার আইডিয়াটা হচ্ছে যে আমাদের যে বর্তমানের এনক্রিপশন স্ট্যান্ডার্ড এগুলো আমরা আপডেট করব, বদলিয়ে ফেলবো। আরএস এর বদলে আমরা নতুন স্ট্যান্ডার্ড নিয়ে আসব, যে স্ট্যান্ডার্ড হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার প্রুফ। তো এই লাইনে যে পোস্ট কোয়ান্টাম বা কোয়ান্টাম রেজিলিয়েন্ট কিছু ক্রিপ্টো বা এনক্রিপশন প্রোটোকলের প্রপোজাল অলরেডি আছে, যে এনআইএসটি যারা স্ট্যান্ডার্ডাইজেশনটা করে, এরা বেশ কয়েকটা ক্যান্ডিডেট অলরেডি চুজ করে ফেলছে। আহ, তো হ্যাঁ, এবং এটা একটু, আমি বলবো যে একটু স্লোলি অ্যাডপ্ট হচ্ছে, আর একটু ফাস্ট হয়তো হবে সময়ের সাথে সাথে। কিন্তু দেখা যাচ্ছে যে স্লোলি আমরা আমাদের এনক্রিপশন স্ট্যান্ডার্ড চেঞ্জ করে পোস্ট কোয়ান্টাম ওয়ার্ল্ড এর জন্য প্রিপেয়ার হচ্ছি। প্রিপেয়ার কিভাবে হচ্ছি? আমাদের এনক্রিপশন স্ট্যান্ডার্ড চেঞ্জ করে নতুন স্ট্যান্ডার্ড আমরা অ্যাডপ্ট করতেছি, এবং বা ডিসকাশন, খালি ডিসকাশন লেভেলে নাই, বরং একদম সলিড প্রপোজাল সাবমিটেড হয়েছে, এবং এর মাঝখান থেকে এনআইএসটি অনেকগুলোকে ক্যান্ডিডেট হিসেবে চুজ করে ফেলছে, যেগুলো হবে কোয়ান্টাম রেজিলিয়েন্ট। কিন্তু তোমার কথাটা এখানে সঠিক, হ্যাঁ, আমাদের যে বর্তমান সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা অবশ্যই আমাদেরকে আপডেট করতে হবে। কারণ আমরা জানি না, কারণ হচ্ছে যে কোনো নেফারিয়াস এন্টিটি অ্যাটাকার, তারা তো আর বলে কয়ে বলবে না যে আমরা অলরেডি অ্যাচিভড কোয়ান্টাম অ্যাডভান্টেজ সুপ্রিমেসি, বা আমরা এমন টেকনোলজি পেয়ে ফেলেছি, বানিয়ে ফেলেছি এমন কোয়ান্টাম কম্পিউটার যেটা আরএসএ ব্রেক করতে পারে। দে উইল বি সাইলেন্ট। তো তাই হচ্ছে যে আহ, আগে ভাগেই প্রস্তুতি নেওয়া, এটা হচ্ছে বেস্ট উপায় রিস্ক ফ্যাক্টর কমানোর জন্য। এবং অলরেডি রিস্ক ফ্যাক্টর কমানোর জন্য তোমার ইনিশিয়েটিভ আর ইন প্লেস, পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি বা নতুন ক্রিপ্টোগ্রাফিক এনক্রিপশন অ্যাডপ্ট করার। কিন্তু একটু স্লোলি যাচ্ছে, আমার ব্যক্তিগত অভিমত। আর একটু ফাস্টার অ্যাডপশন আমরা আশা রাখি যে সময়ের সাথে সাথে আমরা দেখবো আর কি। হ্যাঁ, এভাবে বলতে হয় যে আসলে কত এগিয়ে গেছে মানে পুরো হুম হুম দুনিয়াটা, তাই না? হুম হুম তো সেটার পার্সপেক্টিভে আমরা বাংলাদেশিরা কোথায় আছি হুম হুম এখন, আমি যদি কারিকুলাম লেভেলে বলি বা হুম হুম স্টার্ট আপ বলেন বা আমাদের হুম গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার হুম হুম বলেন, হুম হুম। বাংলাদেশে কোয়ান্টাম শিক্ষাটা কোন লেভেলে, এটা সম্পর্কে কোনো আইডিয়া আপনার আছে বা আপনি কি আচ্ছা, মনে করেন? তো মানে আমার কাছে মানে নিউজ গুলো আসে, বা আমি যেই পিকচারটা দেখি, এটা একটু ছাড়া ছাড়া, যে ইউনিভার্সিটি বা একদম মানে ইউনিভার্সিটির একজন বা দুইজন প্রফেসরের ব্যক্তিগত ইচ্ছা বা আগ্রহের কারণে আহ মানে কোয়ান্টাম রিসার্চ চলছে। মূলত আমি এটাই দেখি, মানে ইনস্টিটিউশনাল ইনিশিয়েটিভ আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাড়া অন্য কোথাও সোফার আমি দেখি নাই। মানে ছাড়া ছাড়া নিউজ আমি দেখেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, আহ আহ, আমাদের বুয়েটে, মানে নর্থ সাউথে যেটা বললাম, যেটা ইনস্টিটিউশনালাইজড হয়েছে, আমার মনে যেটা আমার ধারণা যে ওদের মানে ঠিক কি এক্সাক্ট টার্মিনোলজিটা ওরা ইউজ করে সেটা আমি জানি না, বা কোয়ান্টাম ইনস্টিটিউট বা কোয়ান্টাম নিয়ে তাদের একটা ডিপার্টমেন্ট লেভেল বা ফ্যাকাল্টি লেভেলে ইনিশিয়েটিভ আমার চোখে পড়েছে, যেটা খুবই হাইলি প্রশংসাজনক। এছাড়া আহ ছাড়া ছাড়া ভাবে আমি দেখি যে কিসকিট ফল ফেস্ট জাতীয় বা ছাত্রদের উদ্যোগে কিছু কোয়ান্টাম কম্পিউটিং ইভেন্টের আয়োজন, বা একদম কোনো প্রফেসর নিজের নিজের রিসার্চ বা ছাত্রদের উদ্যোগে কিছু রিসার্চ, মানে ছাড়া ছাড়া ইন্ডিভিজুয়াল লেভেলে রিসার্চ বা এডুকেশন, এটা চলে আসতেছে। কিন্তু যে ইনস্টিটিউশন সাপোর্টেড বা গভর্নমেন্ট সাপোর্টেড একদম কোহেসিভ একটা ইনিশিয়েটিভ, সেটা আমি এই পর্যন্ত বাংলাদেশে খুব একটা দেখি নাই। হয়তো আমার নলেজে গ্যাপ থাকতে পারে, কিন্তু এটা আমি এখন পর্যন্ত দেখি নাই। আপনার কি মনে হয় না যে আসলে এখনই সময় এটা আসলে শুরু করার বা হ্যাঁ, মানে কারিকুলামে যদি, অন্তর্ভুক্ত করার? হুম হুম হুম, যদি মানে এখনই শুরু, মানে বললে মানে একটা ক্লিশে কথা আছে যে দ্য বেস্ট ডে ওয়াজ ইয়েস্টারডে। এখন মানে আসলে শুরু করা অলরেডি উচিত ছিল, কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে, আহ, সেক্ষেত্রে মানে যত দ্রুত, আজকে থেকে যত দ্রুত সম্ভব সেটা নিয়ে আহ, মানে কারিকুলাম ডেভেলপমেন্ট, ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট, এটা আসলে শুরু করা উচিত। কিছুটা কোনো না কোনো লেভেলে একদম
যে খুব বড় জোরে সোরে মহা আয়োজন করে করতে হবে, এটা নট নেসেসারি। কারণ বেশি আয়োজন করে করতে গেলে দেখা যাবে কিছুই হয় নাই, কিন্তু মানে হ্যাঁ, ইউনিভার্সিটি লেভেলে একটা কোর্স চালু করা, আহ এইটুক দিয়ে অ্যাটলিস্ট শুরু করা আমার মতে যেতেই পারে। এবং আহ, এইটা করতে গেলে আহ, কিছু উপায় আছে, যে আমি বললাম, অলরেডি বলেছি যে ওপেন সোর্স এডুকেশনাল মেটেরিয়াল সংখ্যা অনেক। তো ওগুলোর সাহায্য নিয়ে কাট ছাট বাছাই আমাদের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, সেটা বাছাই করে বাংলাদেশের জন্য উপযোগী এমন একটা কারিকুলাম বা কোর্স তৈরি করা যেতে পারে। আহ, বা এই বাংলাদেশি ডায়াসপোরা যারা আছে কোয়ান্টাম নিয়ে কাজ করছে দেশে বিদেশে, তাদেরকে ইনভলভ করে আহ, তাদের ওপিনিয়ন নেওয়া যেতে পারে, এই কাজগুলো করা যেতে পারে। কিন্তু আমি যেখানে জোর দিব সেটা হচ্ছে বাংলাদেশের উপযোগী কোর্স বা কারিকুলাম তৈরি করা। কারণ পৃথিবী বা আমাদের জীবন এটা ইউটোপিয়া না, আমরা একটা ইউটোপিয়ান কারিকুলাম তৈরি করলাম সেটা হবে না। আমাদেরকে আমাদের রেস্ট্রিকশন, লিমিটেশন, রিসোর্সের লিমিটেশন স্পেশালি এটা বুঝতে হবে আর কি, যে কোয়ান্টামের সবকিছু আমরা করতে পারবো না। ঠিক আছে, যে হয়তো কোয়ান্টাম সার্কিট ফ্যাব্রিকেশনের জন্য যে একটা ফ্যাব ল্যাব বানায় ফেলবো, এরকম আহ, মানে আকাশ কুসুম পরিকল্পনা করলে হবে না। যেটা বাস্তব সেটা তে আগে বাস্তববাদী আমাদের পরিকল্পনা নিতে হবে, যেগুলা ডুয়েবল। বাংলাদেশের রিসোর্স, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, পারিপার্শ্বিকতা চিন্তা করে আমাদেরকে একটা ডিসিশন নিতে হবে আর কি। আহ, আর হচ্ছে যে মানে কোয়ান্টাম করার জন্য যে একদম রিয়েল কোয়ান্টাম কম্পিউটার আমার বাড়ির পাশে আমার ল্যাব ইউনিভার্সিটি থাকতে হবে, নট নেসেসারি। আহ, এটা নানা প্রকার ওয়ে আছে। এবং আহ, একটা আহ, মানে স্বল্প আয় মিডল ইনকাম কান্ট্রি হিসেবে বাংলাদেশ কিছু লিভার বা লেভারেজ পেতেই পারে আর কি। আহ, বা সে, কিন্তু সেটা হচ্ছে যেতে হবে হচ্ছে পলিসি লেভেলে যারা অ্যাক্টিভ, তাদেরকে এখানে একটু আহ, তাদের এখানে কিছু উদ্যোগ রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি। তো সামারি হচ্ছে যে আমার মনে হচ্ছে যে একটু পিছায়ে আছি আমরা বাংলাদেশে। আহ, কিন্তু এটা হচ্ছে যে ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি লেভেল থেকে শুরু হোক, যে আমরা আমাদের ছাত্রদেরকে ডেভেলপ করতে চাই। আহ বাস্তববাদী একটা কারিকুলাম তৈরি করা দিয়ে শুরু হোক আমাদের প্রথম স্টেপ। থ্যাংক ইউ ভাই, মানে আমি আসলে পুরা 1.5 ঘন্টা কোথায় চলে গেছে আমি জানি না। আচ্ছা, আচ্ছা। খুবই এনজয় করছি, অনেকগুলো জিনিস জানছি। হয়তো হুম, আমাদের যারা দর্শক আছে এটা যখন দেখবে হুম, তারাও অনেক ইন্সপায়ার্ড হবে এবং অনেক কিছু হুম, জানবে। যারা অলরেডি হুম, প্র্যাকটিশনার তারা তো খুবই কোরিলেট করতে হুম, পারবে, বাট যারা হুম, শুরু করেছে তারাও কিন্তু হুম, বুঝতে পারবে যে তাদের পথটা হুম, কিভাবে চুজ করতে হুম, হবে। হুম, সো হোপফুলি আমরা একদম শেষ শেষ পর্যায়ে চলে আসি, আমরা সবগুলো হুম, পয়েন্টই কভার করেছি। সো হুম। আপনার পক্ষ থেকে কি মনে হয় কোনো কিছু আমরা মিস করে গেছি বা যেটা অ্যাড করা যেতে পারে? না, 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 তোমার এজেন্ডা আমি বলবো যে পয়েন্টগুলো খুবই সময় উপযোগী এবং আহ, প্রয়োজন ছিল। এবং তোমাকে ধন্যবাদ যে পয়েন্টগুলো চিন্তা করে বের করার জন্য আর কি। আমার মাথায় আসলে এতগুলো বা এই পয়েন্টগুলো ছিল না আর কি। আহ তবে আমি আমার সাথে শেষ করার আগে কিছু উপদেশ দিয়ে শেষ করতে চাই, মানে যারা অ্যাসপিরেন্ট আছে। আহ আহ, তো আমরা কোয়ান্টাম সম্পর্কে জানার জন্য কার থেকে অ্যাডভাইস নিব, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কনসিডারেশন আমার মতে। কারণটা হচ্ছে কি, বর্তমানে এলএলএম, চ্যাট জিপিটি, ক্লডের যুগে আমরা সবাই হয়ে গেছি সব জান্তা ইনফ্লুয়েন্সার। এবং চ্যাট জিপিটি দিয়ে পোস্ট জেনারেট করে লিঙ্কডইন, ফেসবুক পোস্ট করা খুবই সহজ একটা কাজ, এবং এটা ফ্লাডেড। এটা হচ্ছে কমন ট্রেন্ড এবং ট্রেন্ডেন্সি। তো আমি বলবো যে হ্যাঁ, আপনারা ইনফ্লুয়েন্সারদের অ্যাডভাইস নিবেন বা পোস্ট পড়বেন, পড়ার আগে একটু যাচাই করে নিবেন যে ইনফ্লুয়েন্স করতেছে তার ক্যাপাবিলিটিটা কত। মানে আমি বলতেছি না যে আমি কণ্ঠামের কণ্ঠস্বর। আপনারা আমার অ্যাডভাইস নেওয়ার আগেও আমাকে স্ক্রুটিনি করেন বা জাজ করেন যে এর অ্যাডভাইস নেওয়ার মতো বা
যে অ্যাডভাইস দিচ্ছে এর অ্যাডভাইস দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে নাকি। কারণ কোনটা আবার বলি, এটা একটা ভাস্ট ফিল্ড, সব ফিল্ড সম্পর্কে আমার নলেজ নাই। যে ফর এক্সাম্পল থিওরিটিক্যাল কোয়ান্টাম অ্যালগোরিদম সম্পর্কে আমার নলেজ খুবই কম। সেখানে আমি লম্বা লম্বা অনেক কথা বলতে পারবো, কারণ বলা সহজ বর্তমান যুগে। কিন্তু এটাই, যে আপনারা ট্রাস্ট করেন সবার কথাই, কিন্তু একটা সাথে একটু ভেরিফাইও করে নেন। ট্রাস্ট বাট ভেরিফাই। হুম। কারণ হচ্ছে যে আহ, কারণ আপনারা যার তার অ্যাডভাইস ফলো করে যাকে তাকে মাথায় তুললে যেটা হয়, আহ, আজকে আপনি আহ, এদের পূজা করতেছেন, এরাই পরে আপনার ঈশ্বর হিসেবে, আপনার আল্লাহ হিসেবে, আপনার ভগবান হিসেবে আবির্ভূত হবে। এটা শুধু কোয়ান্টামের জন্যই প্রযোজ্য না, যে প্রত্যেকটা কোনো ডোমেইনে। বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটেই এটা প্রযোজ্য। কারণ আমরা দেখে আসছি যে যুগ যুগান্তর ধরে যাদের মোটিভেশন দেওয়ার মতো ক্রেডেনশিয়াল ক্যাপাবিলিটি নাই, তারা প্রচুর মোটিভেশন দিয়ে তারা তাদের ক্যারিয়ার বানায় নিছে। কিন্তু আপনি দিন শেষে যা ছিলেন আপনি তাই ছিলেন আর কি। আপনার জীবনের কোনো পরিবর্তন উন্নতি কিছুই হয় নাই। কিন্তু যাদের আপনি উঁচু স্থানে এ, আসন দিয়েছেন, তারা তাদের জীবন গুছায় নিছে। তো এটাই কোয়ান্টাম একটা খুবই হাইপড টপিক। তো যে কেউই এখন দাবি করবে সে যে সেই কোয়ান্টাম গুরু, এবং গুরু নাকি গুরু না এটা আহ যাচাই করে নেবেন আপনারা আপনাদের নিজেদের তাগিদেই। আহ আর আর একটা কি জানি বলতে গেছিলাম, ভুলে গেছি আর কি। থাক, এটাই হচ্ছে আমার আমার পক্ষ থেকে লাস্ট অ্যাডভাইস। এটাই ট্রু। এখন যেটা হয়েছে যে মানে আহ, যেটা হয় যে অনেক কন্টেন্ট থাকে অনেক জায়গায় এখন, মানে প্রচুর ইনফ্লুয়েন্সার, প্রচুর কন্টেন্ট ক্রিয়েশন। দেখা যায় যে আমি যদি ওই যে তাবিজ বেজের মতো অনেক সময় কোর্সও বিক্রি হয়, সো সো দেখা যায় যে মানে ওই জিনিসটা ফাঁকা, মানে ফাঁপা হ্যাঁ, হ্যাঁ, হয়ে হ্যাঁ, যায় হ্যাঁ, হ্যাঁ, জিনিসটা, হ্যাঁ, হ্যাঁ। বিষয়টা। তোমার কাজ করতে তাবিজের গেলে বোঝা উদাহরণ যায় যে থেকেই একটু মনে আসলো যে হ্যাঁ, মানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে শর্টকাটে কেউ কিছু যদি আপনাকে অফার করে, যে বুঝবেন যে না, পৃথিবীর সবকিছুর মতোই কোয়ান্টামের শর্টকাটে যে একটা কোর্স, একটা সার্টিফিকেশন করেই আপনি কোয়ান্টামের কিছু হয়ে যাবেন, ঘটনা এরকম না। এটা শুধুমাত্র কোয়ান্টামের জন্য না, যে কোনো যে ফিল্ডের কোনো জন্য কিছুর এটা জন্য। প্রযোজ্য আর কি। থ্যাংক ইউ ভাইয়া, আসলে আমার শেষ করতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে যে আবার আরেকদিন আপনার সাথে আমি কথা বলবো। এবং একজন মানুষ, আমি মনে করি যে টিচার বা একজন মানুষ বা একজন যে এক্সপার্ট, তার সাথে বসে কথা বলা 100টা বই পড়ার সমান একবারে। কারণ সে অনেকগুলো বই পড়ে অনেক বছর ধরে জ্ঞান অর্জন করে যেটা আপনাকে বলতেছে, এটা একটা পরিশীলিত জ্ঞান, এটা একটা এক্সপিরিয়েন্সড জ্ঞান। সো এই জন্য আমার কাছে এই যে পডকাস্টের জার্নিটা ইজ লাইক একটা লার্নিং জার্নি, and I enjoyed it very nicely। এবং এটাতে, এই জার্নিতে আপনি একটা বেশ ভালো পার্ট হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক আপনারা যারা ছিলেন, শুনবেন, জানবেন, দেখবেন, ভেরিফাই করবেন এবং স্কিল ডেভেলপ করবেন, আপনার লাইফ করে উঠবেন। থ্যাংক ইউ, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ তোমাকে আমাকে আমন্ত্রণের জন্য। ভালো থাকো।